আচ্ছা, আপনাদের ক্লাস রেকর্ডও আমি স্টার্ট করে দিয়েছি। সো আমার স্ক্রিন ঠিক মতো দেখা যাচ্ছে? ওকে ওকে। তো আমরা শিখতে যাচ্ছি আমাদের ফার্স্ট যেই টপিকটা হচ্ছে সেটা হচ্ছে কি এইচটিএমএল। তো এইচটিএমএলটা কি আসলে? এইচটিএমএল হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? আমরা যে এই যে সাপোজ ধরেন আমরা যে এই জিনিসটা দেখতেছি, এখানে যে এত সুন্দর একটা হচ্ছে ইন্টারফেস আছে, এখানে একটা লোগো আছে, একটা ইমেজ আছে, এখানে একটা সার্চ বার আছে, এখানে একটা আইকন আছে। আমরা এগুলো এইভাবে চিন্তা করব। হ্যাঁ, এখানে কিছু আইকন আছে, হতে পারে এটা ইমেজও হতে পারে। এখানে একটা ইমেজ দেয়া আছে, এখানে একটা আইকন আছে, এখানে কিছু টেক্সট আছে, এখানে একটা বাটন আছে, তাই না? তো এই জিনিসগুলা কি, এগুলা হচ্ছে এক একটা ইন্টারফেস। এগুলা কি সেই ইন্টারফেস? এগুলা হচ্ছে আমাদের ওয়েবের। ওয়েবটা কি? ওয়েবটা হচ্ছে আমরা যে এই যে সার্চ ইঞ্জিন, আমরা সবাই হচ্ছে ক্রোম ইউজ করি, তাই না? তো ক্রোমের আমরা হচ্ছে যে কোনো কিছু লিখে যখন সার্চ করি, তখন আমরা কিন্তু একটা সার্চ রেজাল্ট পাই। তো ওই সার্চ রেজাল্টটা যে পাই, ওইটাই এক একটা ওয়েবসাইট। এক একটা ওয়েবসাইট এক একটা হচ্ছে প্ল্যাটফর্মের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে, কিন্তু বেসিক সব জায়গাতেই সেম। আপনার এইচটিএমএল সিএসএস এটা থাকবেই। এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ ইউজ করতে পারে অনেকে। অনেকে হচ্ছে আপনার পিএইচপি দিয়ে করতে পারে, অনেকে রিঅ্যাক্ট ইউজ করতে পারে, পাইথন ইউজ করে করতে পারে। পাইথন তো না, পাইথনের জ্যাঙ্গো। আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট কি, এগুলা ক্যান করতেছি, ক্যান কি করব, আমরা এগুলোর ইন ডিটেলসে জানবো। আমি যদি এখানে ইন্সপেক্ট করি, আপনার শুরুতেই দেখেন এখানে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ডক টাইপ এইচটিএমএল। এখানে কি দেওয়া? এইচটিএমএল। তার মানে কি, এটা যে আপনি যত ওয়েব পেজই দেখেন না কেন, সবগুলোই কিন্তু আপনার এইচটিএমএল দিয়েই তৈরি করা হয়ে থাকে। মানে কি, এটাকে একটা স্ট্রাকচার দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? আমি যদি একটা নোটপ্যাড নেই, সেটা না, তো এইচটিএমএল, এইচটিএমএল ফুল ফর্ম কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে কি? এইটা লাস্টে কি একটা ল্যাঙ্গুয়েজ দেয়া আছে, আর এটা কি ইসের একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে কি, আপনি যে একটা স্ট্রাকচার দিবেন, আমরা যদি ভাবি আমাদের নিজেদের কথা, যেমন আমাদের কি একটা কঙ্কাল আছে, তাই না? তো আমরা ওই এইচটিএমএল এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটের একটা কঙ্কাল রেডি করব। দেন হচ্ছে আপনার সিএসএস এর মাধ্যমে ওইটাকে একটু স্টাইল দিব। আমাদের বিভিন্ন জনের বিভিন্ন ধরনের স্টাইল, তাই না? কারো হচ্ছে চুল লম্বা, কারো ছোট, কেউ অনেক লম্বা, কেউ খাটো। তো তাদের এক একটা আমরা স্টাইল দেবো, এক একজনের এক এক ধরনের স্টাইল থাকে, আবার কিন্তু অনেকেরই কি কমন কিছু স্টাইলও থাকে। তো সবই আপনি যদি একটা স্টাইল দেওয়া শিখতে পারেন, আপনি হচ্ছে যে কোনো সাইটই স্ট্রাকচারও করতে পারবেন, প্লাস হচ্ছে স্টাইলিংও দিতে পারবেন, ওটা কোনো প্রবলেম নেই। তো আমরা স্টাইলিংটা কাজ করি, সেটা হচ্ছে সিএসএস দিয়ে আমরা হচ্ছে স্টাইল দেই। তো সিএসএস কি? ক্যাসকেডিং স্টাইল শিট। এটা আমি এখন লিখতেছি না, আপনারা হচ্ছে অনেকেই জানেন, অনেকে জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আমি এই জিনিসগুলো রিপিট করতেছি, কারণ কি আমাদের এই কোর্সটা হচ্ছে কি বিগিনার ফ্রেন্ডলি। সো আমরা যারা জানি খুব ভালো, আমরা একটু রিভাইজ করব। অনেক সময় হয় কি আমাদের এই জিনিসগুলো জানাই থাকে, কিন্তু যেহেতু আমরা রিভাইজ করি না, তাই কি হয় আমরা আগের জিনিসগুলো কিন্তু ভুলে যাই। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে যদি প্রো হতে হয়, তাহলে আপনাকে বেসিকগুলো অনেক ভালো মতো জানতে হবে। কারণ আপনার যদি বেসিক স্ট্রং না থাকে, আপনি হচ্ছে পারবেন না। একদিন শেষে আপনি ভুলে যাবেন, আপনাকে হচ্ছে খুঁজতে হবে যে কোনো প্রবলেম হচ্ছে কি না। আচ্ছা, আমার এখানে সব কিছু ঠিক মতো কি আপনারা শুনতে পারতেছেন, বা কোনো প্রবলেম হচ্ছে কি? যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে একটু মেসেজ করবেন। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো বা আপনাদের একটু নেট প্রবলেম থাকতে পারে। এছাড়া এখন বোঝা না গেলেও আপনি হচ্ছে রেকর্ডে ঠিক মতোই দেখতে পারবেন। আর হচ্ছে ক্লাস শেষ হওয়ার পর আমি হচ্ছে এটা ইউটিউবে আপলোড করে দিব।
তো আমি হচ্ছে লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দেবো, এখান থেকে হচ্ছে আপনারা দেখে নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে আমাদের আমি যদি একটু আপনারা প্রথম আলো তো দেখেন, প্রথম আলো একটা আমি যদি লিখে সার্চ করি যে প্রথম আলোতে যদি যাই, আমি যদি এখানেও একটু ইন্সপেক্ট করি আপনাদের, এটাও কিন্তু একটা ওয়েবসাইট। আমরা আমাদের ব্রাউজার দিয়ে সার্চ করে যত যাই দেখতে পাই না কেন, এই যে এটা যেটা আসলো এটাকে বলে হচ্ছে পপ আপ। ওকে, এগুলো হচ্ছে এই যে এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করতে পারি, এটা হচ্ছে অ্যালার্ট বক্স। তো আমরা এটি জানবো, কোনো টেনশনের কিছু নেই, কিন্তু আপনাকে এই জিনিসগুলো একটু নামগুলো জানতে হবে, সেজন্য আমি হচ্ছে নামগুলো এখনই বলতেছি। আমি যদি এখানে একটু ইন্সপেক্ট করি, দেখেন এখানেও আমরা কিছু কমন জিনিস দেখতে পারবো যেটা আমরা এই পেজটাকে ইন্সপেক্ট করে পেয়েছি। এখানে কি আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে ডক টাইপ HTML, ফার্স্টে কি দেওয়া HTML। যখন আমি এখানে মাউস রাখতেছি, আপনারা কি দেখতে পারতেছেন যে এখানে একটা হালকা লাইট ব্লু কালার দেখা যাচ্ছে, তাই না? মানে কি এটা পুরাটা একটা HTML। হ্যাঁ, HTML এর মাধ্যমে HTML এর মধ্যে আমরা রিঅ্যাক্ট JS ইউজ করতে পারি, আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি, আমরা HTML এর ভিতরে PHP ইউজ করতে পারি, আমরা এগুলার মধ্যে কি করতে পারি, এগুলার মধ্যে আমরা পাইথন ইউজ করতে পারি। তো জিনিসগুলো কখন কোনটা ইউজ করব, আমাদের স্ট্রাকচার দাঁড় করাতে হলে কিন্তু আপনি ব্যাকএন্ড, মানে এই যে আপনি ধরেন এখানে লগ ইন করতেছেন, আমরা ফেসবুকে লগ ইন করি, আমি যদি আমার ফেসবুকে দেখাই আপনাকে, বা আমি এখান থেকে ইনকগনিটো মোডে যাই, সেটা কোথায়, আচ্ছা আমি যদি এখানে যাচ্ছি, এখানে যে আমি যদি ফেসবুককে সার্চ করতেছি, এখানেও আপনি একটা কমন জিনিস দেখবেন, সেটা কি, সেটা হচ্ছে আমাদের ওই সেম জিনিস HTML ডক টাইপ HTML। ঠিক আছে, তো আপনি যতই ওয়েব অ্যাপ দেখেন বা ওয়েবসাইট দেখেন, সেগুলা যেটা দিয়ে তৈরি করেন না কেন, সেটা যদি ওয়ার্ডপ্রেসও হয়, তাহলে আপনি কিন্তু এটাই দেখতে পারবেন যে HTML। কারণ কি, আপনি যদি একটা ওয়ার্ডপ্রেস থিমও হচ্ছে আপনি এটাকে ওয়ার্ডপ্রেস মানে আগে আপনাকে কি করতে হবে, আগে আপনাকে হচ্ছে একটা টেমপ্লেট বানাতে হবে, ওইটাকে দেন আপনি হচ্ছে HTML এ কনভার্ট করতেছেন। ওকে, সরি, HTML দিয়ে আপনি হচ্ছে একটা টেমপ্লেট বানাচ্ছেন, বানানোর পরে ওইটাকে আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেস থিমে হচ্ছে কনভার্ট করতেছেন। তো জিনিসটা কিন্তু ওই HTML থাকতেছেই, আপনি যত ওয়েবসাইটের কথা ভাবেন না কেন, আপনাকে HTML CSS মাস্ট বি লাগবে। আপনি চাইলে বুটস্ট্র্যাপ ইউজ নাও করতে পারেন, আপনি চাইলে নিজের কোনো হচ্ছে ধরেন ফ্রেমওয়ার্ক সাজিয়ে ওইটাকে ইউজ করতে পারেন। আচ্ছা, একটু আমি আমার ফোনটা সাইলেন্ট করে রাখছি। ওকে, তো আমরা কি জানলাম, আমরা যাই ইউজ করি না কেন ব্যাকএন্ডে, যেমন এখানে আমি যে লগ ইন করবো, লগ ইন করলে এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো কিন্তু আমাদের কোনো কাজ নেই। এটা কাদের কাজ, এটা কাজ হচ্ছে আপনার ব্যাকএন্ড ডেভেলপারদের। তা আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এখানে যে এই একটা ইমেজ দেওয়া, ঠিক আছে, এখানে একটা টেক্সট দেওয়া, এই যে আমরা যে একটা ধরেন এমন হতে পারে আপনাকে একটা আমি ছবি দিলাম যে আমার এরকম একটা ওয়েবসাইট লাগবে, আমাকে বানিয়ে দাও। তখন আপনি কি করবেন, তখন আপনি হচ্ছে ওই জিনিসটা ওইটা দেখে দেখে আপনি হচ্ছে কোডের মাধ্যমে HTML CSS এর মাধ্যমে জিনিসগুলোকে এরকম রূপান্তর করবেন, যাতে আমি এখানে ক্লিক করে আমার ইনফরমেশনগুলো দিতে পারছি, এখানে ক্লিক করলে কিছু একটা কাজ হবে, এখানে এইটার কাজ এরকম, আমি যখন এখানে ক্লিক করব তখন এই জিনিসটা আসবে, এই ফর্মটার ডিজাইনটা এরকম হবে। সকল ডিজাইনগুলোর কাজ করা হচ্ছে আপনার দায়িত্ব। ওকে, আর ব্যাকএন্ড ডেভেলপারের দায়িত্ব কি, তার দায়িত্ব হচ্ছে যে আপনি যে ফ্রন্ট এন্ডটাকে রেডি করে দিলেন, এটাকে সে হচ্ছে এখন ডায়নামিক করবে। মানে কি, মানে হচ্ছে যখন আমি হচ্ছে এখানে ইমেল এবং পাসওয়ার্ড দেব, ওটা আমার একটা ডাটাবেস থাকবে, ডাটাবেসে যেয়ে হচ্ছে সে স্টোর হবে। দেন আমি যখন আবার এখানে লগ ইন করবো, তখন কি হবে, তখন সে ওই যে আমি যে ডাটাবেসটা আমার ইনফরমেশনগুলো যে সেভ হয়েছিল ওগুলা হচ্ছে সে রিড করবে যে আসলে কি ঠিক আছে কিনা। আমরা কিন্তু কেউ কারো ভুলবশত আমি আপনার অ্যাকাউন্টে বা আপনি আমার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করেন না, যে যার নির্দিষ্ট অ্যাকাউন্টে হচ্ছে আমরা লগ ইন করতেছি। আমরা কিছু যদি কিনি বা আমরা কিছু অর্ডার করি, তাহলে কি সেটা আমাদের অ্যাকাউন্টেই কিন্তু স্টোর হচ্ছে, অন্য কারো অ্যাকাউন্টে যাচ্ছে না। তো এই জিনিসগুলা, এই যে ফাংশনালিটি, এটাই হচ্ছে আমাদের ব্যাকএন্ডের কাজ। আদারওয়াইজ যত ডিজাইন যত যা আছে, যত ফ্রন্ট এন্ডের কাছে আছে, সব হচ্ছে আমাদের। তো এই ফ্রন্ট এন্ডের কাজগুলো আমরা কিভাবে করব, এই ফ্রন্ট এন্ডের কাজগুলো আমরা হচ্ছে HTML CSS, তারপরে হচ্ছে বুটস্ট্র্যাপ,
তারপর আমরা হচ্ছে জাভা স্ক্রিপ্ট বা jQuery, এটা এই কয়টা জিনিস দিয়ে আমরা হচ্ছে ফ্রন্ট এন্ডটা রেডি করব কোডিং করার মাধ্যমে। আর আমরা যদি কোডিং ছাড়া হচ্ছে চিন্তা করি যে না আমি কোডিং করব না, আমি কোডিং ছাড়াই তৈরি করব, তাহলে কি, তাহলে হচ্ছে আমাদের একটা সিএমএস রেডি করা হচ্ছে যার নাম কি ওয়ার্ডপ্রেস। এটা হচ্ছে আমাদের সেই সিএমএস এর নাম। সিএমএস মানে কি? সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, আমি এখন যেগুলো বলতেছি এগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে, কারণ যখন আমি ওয়ার্ডপ্রেসে যাব, আমি যখন আপনাকে জিজ্ঞাসা করবো যে ওয়ার্ডপ্রেসটা কী, আপনারা যেন বলতে পারেন যে না আপু এটা একটা সিএমএস, এটা একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা আমাদের জন্য এরকমভাবে তৈরি করা হয়েছে যে আমাদের এখানে কোনো কোড করতে হচ্ছে না, আমরা হচ্ছে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এক একটা ওয়েবসাইট বানাতে পারছি। কিন্তু দেখেন ওয়ার্ডপ্রেস এত সোজা হলেও এগুলার কাজ কিন্তু আছেই। এগুলো এমন না যেগুলো হচ্ছে বিলীন হয়ে যাচ্ছে, কারণ কি সবাই হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওয়েবসাইট বানাতে চায় না। কেউ আপনাকে বললো যে না আমার হচ্ছে র কোডিংয়ের মাধ্যমে আমি হচ্ছে টেমপ্লেট বানাবো, তখন আপনি কী করবেন? অবশ্যই আপনাকে এগুলো জানতে হবে। ওয়ার্ডপ্রেসের কাজটা বেশি, তেমন হচ্ছে ওয়ার্ডপ্রেসের কম্পিটিশনও অনেক বেশি। সো আপনাকে ধরেন এমন একটা ডিজাইন আসলো যেখানে আপনি ওয়ার্ডপ্রেসেও কিন্তু আপনি HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, jQuery ইউজ করতে পারতেছেন। আমি যদি আপনাদের দেখাই যে themforest.net, এটা হচ্ছে পপুলার একটা ওয়েবসাইট যেখানে হচ্ছে অনেক ভালো ভালো অনেক জনপ্রিয় বহুল প্রচলিত হচ্ছে ওয়ার্ডপ্রেস থিমস এবং প্লাগইনস পাওয়া যায়। আমি যদি এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করি এবং আমি যদি এখানে HTML-এও ক্লিক করি, আপনি চাইলে এখানে হচ্ছে আপনার যেই নিজস্ব তৈরি করা HTML টেমপ্লেট এখানে সেল করতে পারবেন। ঠিক আছে, এখানে অফার চলতেছে $12, এটা $7, $6, ওকে, এটা হচ্ছে $32। তো এগুলা কি? এগুলা কিন্তু আপনার HTML দিয়ে তৈরি করা। ওকে, এটা দেখেন আপনার হচ্ছে 60,000-এর উপরে হচ্ছে এটা সেল হচ্ছে $16 করে। তো আপনি যদি ভাবেন যে এটা আসলে কত হিউজ সেল, এটা কিন্তু আপনার প্যাসিভ ইনকাম। আপনি ধরেন ফ্রিল্যান্সিং করতেছেন, ওইটা কি? ওইটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ইনকাম। কিন্তু এটা কি প্যাসিভ ইনকাম মানে কি? ধরেন আপনি একটা 6 তলা বাড়ি বানিয়ে ফেলছেন, একবারে হচ্ছে আপনি অনেক কষ্ট করছেন, কষ্ট করে টাকা পয়সা জমায় 6 তলা করে রাখছেন, তখন কি আপনি প্রতি মাসে ওইখান থেকে নির্দিষ্ট পরিমাণ একটা কিন্তু ভাড়া পাচ্ছেন। তো এটা কি আপনার একটা প্যাসিভ ইনকাম, আপনি একবার করে রাখছেন ওইখান থেকে, দেন আপনার অটো ইনকাম জেনারেট হচ্ছে। তো এটাও হচ্ছে সেই জিনিস যে আপনি একবার একটা থিম অনেক কষ্ট করে বানিয়ে রাখছেন বা একবার একটা টেমপ্লেট কষ্ট করে বানিয়ে রাখছেন, এখানে অ্যাপ্রুভ করাতে পারছেন, দেন আপনার হচ্ছে লাইফে আর কি লাগে। জিনিসগুলো হচ্ছে ওই রকম। সেম ক্ষেত্রে আপনি চাইলে হচ্ছে ওয়ার্ডপ্রেস থিমও এখানে হচ্ছে দিতে পারেন। তো ওয়ার্ডপ্রেসের জন্য ওয়ার্ডপ্রেস হচ্ছে PHP দিয়ে তৈরি করা। তো অনেকেই বলেন যে PHPর কোনো ভ্যালু আছে কি না? অবশ্যই আছে, যতদিন ওয়ার্ডপ্রেস চলবে যতদিন থিম আছে ততদিন PHP চলবেই। আর এছাড়া PHP যে রিসেন্ট যে ফ্রেমওয়ার্কগুলা যেমন লারাভেল, ওটা কিন্তু অনেক পাওয়ারফুল। আপনি হচ্ছে চাইলে এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর ডাইনামিক ওয়েবসাইট তৈরি করে দিতে পারবেন। তো এটার জন্য হচ্ছে আপনাকে অবশ্যই ব্যাকএন্ড নলেজ থাকতে হবে। কিন্তু আমরা যে এই থিমগুলো, এখানে যে বেস্ট সেলার থিমগুলা যেমন অ্যাভাডা, এটা $60 করে। দেখেন আমাদের কিন্তু এইসব থিমগুলা হচ্ছে ক্র্যাক অথবা নাল পাওয়া যায়, কিন্তু তারপরেও কিন্তু এটা দেখেন কত 6 লাখের উপরে। ধরেন আমরা 7 লাখ ধরলাম, 7 লাখ বার সেল হয়েছে। কেন হয়েছে? মানুষ তো নালই ইউজ করতে পারতো। কিন্তু আসলে সব ক্ষেত্রে কিন্তু সবাই নাল বা ক্র্যাক ইউজ করে না। মানুষ অবশ্যই টাকা দিয়ে কিনতেছে, যখন দেখতেছে যে না সার্ভিস ভালো, তখন কি আমরা ওই জিনিসটা পারচেস করতেছি। আমরা প্র্যাকটিসের জন্য আমরা নাল বা হচ্ছে ক্র্যাক ইউজ করতে পারি, যদিও প্র্যাকটিসের জন্য করা উচিত না। যেটি আপনি হচ্ছে বাহিরের, আমি যদি এখানে হচ্ছে সার্চ করি যে ধরেন অ্যাভাডা নাল থিম, আমি অনেক ওয়েবসাইট পাবো। তখন কি হয়, ওইটা একটা ধরেন অনেক সমস্যা। আপনারা এমন অনেকে আছেন যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে আইডিয়া রাখেন বা ওয়ার্ডপ্রেস কি এটা জানেন। তো তখন কি হয়, তখন আপনার আজকে না হোক আগামী 1 বছর পর যখন আপনি অনেক কষ্ট করে সাইটটাকে হচ্ছে র্যাঙ্ক করাবেন বা হচ্ছে আপনার সাইটে ভালো সেল আসবে, তখন কি হবে, আপনার সাইটটা হঠাৎ করে হ্যাক হয়ে গেল। তখন কিন্তু আপনি আর কিছু করতে পারলেন না, আপনার যে এতদিনের কষ্ট বা এত কিছু আপনার সব শেষ।
সো এইটা হচ্ছে আসলে ক্র্যাক বা নাল থিমের জন্য এরকমটা হয়ে থাকে। তো আমরা এটি হচ্ছে যখন আমরা ওয়ার্ডপ্রেসের সেশনে যাব তখন আমরা এটি নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। আমরা দেখব যেটি কিভাবে, যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন অবশ্যই ক্লায়েন্টকে বলবেন যে তুমি আমাকে এই থিমগুলো কিনে দাও, অথবা আমরা যে আপনাকে দিব ওকে বলবেন যে এটা ডেভেলপার ভার্সন, আমি এটা ইউজ করতেছি, তুমি এই থিমটাকে জাস্ট আপডেট করতে পারবে না, এতটুকুই হচ্ছে ওকে বলে দিবেন। কিন্তু যথাসম্ভব চেষ্টা করবেন যে ক্লায়েন্টকে দিয়ে এই থিমটা থিম ফরেস্ট থেকে পারচেস করে দেওয়ার। আর যদি আপনাদের লোকাল ক্লায়েন্ট হয়, সে হয়তো বা যদি আপনার বাজেট কম থাকে, তাহলে আমরা যেই ডেভেলপার লাইসেন্সে যেই থিমগুলো দিব ওইটা আপনি ইউজ করতে পারেন, ওইটার কোনো প্রবলেম নেই। কিন্তু আদার্স যে ওয়েবসাইট বা অন্য কেউ দিল আপনাকে, কারণ অনেকে দেখা যায় 200-300 টাকা দিয়ে এইসব সেল করে, আপনি আমাদের কাছ থেকে কোনো টাকা দিয়ে নেবেন না। এটা হচ্ছে আমি কোর্স যখন আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে যাব তখন আমি হচ্ছে আপনাদের এই কিছু পপুলার থিম দিয়ে দিব, প্লাগইন দিয়ে দিব, বা আমরা যেগুলো ইউজ করব ওগুলো দিয়ে দিব। অথবা আপনাদের যদি হচ্ছে নেক্সটে কোনো কিছু লাগে আপনারা আমাকে নক করবেন বা গ্রুপে নক করবেন, ওইখান থেকে আমি হচ্ছে আপনাদের দিয়ে দিব, কোনো প্রবলেম নেই। কারণ আমি এই এক সময় এগুলো নিয়ে অনেক সাফার করছি যে রিসোর্স কোথাও পেতাম না, তখন আমি কি করছি, আমি এগুলো কিনে নিছি। তো যাই হোক, তো আপনারা চাইলে এই থিম ফরেস্ট অথবা আপনাদের আরেকটা ওয়েবসাইট আছে, সেটাও এই ইনভার্টো মার্কেটে, সেটা হচ্ছে আপনাদের elements.inverto.com। এখানেও চাইলে আপনারা এরকম অনেক কোথায় আছে, এখানে মেবি আমরা যদি ওয়েবে যাই, আপনারা এখানে কিন্তু আপনাদের থিম অথবা হচ্ছে টেমপ্লেট, বা যদি কেউ ইউআই ইউএক্স ডিজাইন পারেন তাহলে আপনারা কিন্তু এইগুলোও ফোকাস করতে পারেন। যদি আপনারা অনেকে ভাবেন যে আসলে আমাদের সেক্টরটা মনে হয় জাস্ট ফ্রিল্যান্সিং পর্যন্ত সীমাবদ্ধ, আসলে তা না। ঠিক আছে, আপনারা যেহেতু আজকে শুরু করতেছেন তো আপনাদের অবশ্যই ডিটেলসে জানা দরকার যে আমাদের সেশনটা কিন্তু জাস্ট ফ্রিল্যান্সিং রিলেটেড না, আপনারা চাইলে এর উপরে অনেক কিছু করতে পারবেন, যেটা আমরা আসলে ভাবি না যে আমরা আসলে কী করতে পারবো। জাস্ট শুনি অন্যের মুখে যে না এই $10 $5 আসলে আপনি আর্নিং করতে পারতেছেন, ওইটাই কিন্তু আসলে ওয়েব ডিজাইনের মূল উদ্দেশ্য না। এর বাহিরেও আপনারা অনেক কিছু করতে পারতেছেন। আপনার নিজস্ব কোনো একটা সাইট থাকতে পারে যেখানে আপনি আপনার নিজস্ব থিমগুলা সেল করতে পারবেন, নিজস্ব কোনো এজেন্সি খুলতে পারতেছেন, ইনস্টিটিউট খুলতে পারতেছেন যদি আপনি প্রপার পারেন। আদার্স কোনো বড় কোম্পানিতে ডেভেলপার হিসেবে কাজ করতে পারতেছেন, ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোতে পারতেছেন, লোকাল কোম্পানিতে পারতেছেন, আপনার হিউজ অপরচুনিটি আছে কাজের জন্য। তো নট অনলি ফ্রিল্যান্সিং, আপনারা আদার্স সেক্টরগুলোতেও কিন্তু এই কাজগুলোকে কাজে লাগিয়ে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, আর এছাড়া আমরা যদি এখানেও ইন্সপেক্ট করে দেখি, এখানেও কিন্তু আমরা সেম জিনিসটা দেখতে পারবো, এই যে ডক টাইপ HTML বা HTML, যেহেতু আমরা HTML শিখতেছি, অ্যাটলিস্ট HTML বাকি কোনো কি ট্যাগ বা কিছু আপনাদের এখন বুঝতে হবে না। জাস্ট আপনাকে দেখালাম যেখানে একটা HTML নামে ওয়ার্ড আছে প্রতিটা জায়গায়। এই যে থিমটা বা এই যে ওয়েবসাইটটা, এটা কিন্তু রুবি অন রেলসে মেবি তৈরি করা, ওটাও একটা ফ্রেমওয়ার্ক। কিন্তু আপনি দেখেন যেটাই আপনি ইউজ করেন না কেন আপনাকে কিন্তু HTML, আর আমি যদি আরেকটু ইন্সপেক্ট করে দেখাই, এই যে নিচে দেখেন স্টাইল লেখা আছে, এই যে স্টাইলস, এখানে কিন্তু আমরা মূলত CSSটা করে থাকি। ঠিক আছে, মানে এখানে দেখা যায় আপনি এগুলা কোনোভাবে প্রোটেক্ট করতে পারবেন না, এগুলা হচ্ছে দেখা যায় আপনি কি প্রোটেক্ট করতে পারবেন, আপনি প্রোটেক্ট করতে পারবেন হচ্ছে PHPর কোডগুলা, মানে ব্যাক এন্ডের জন্য আমরা যেগুলো ইউজ করি ওগুলো আমরা হচ্ছে প্রোটেক্ট করতে পারি, কিন্তু ফ্রন্ট এন্ডের কোনো কিছু আসলে লুকিয়ে রাখার মতো কিছু নাই, ওটা সবাই দেখতে পারবে। কিন্তু প্রোটেকশনের মূল জিনিসটাই হচ্ছে আপনার ব্যাক এন্ড, সেই জন্য ওই কোডগুলো দেখা যায় না। একটা ওয়েবসাইটের সম্পূর্ণ ফ্রন্ট এন্ড আপনি চাইলে এখান থেকে কপি করতে পারবেন, কিন্তু ওটার ব্যাক এন্ডটাকে আপনাকে নিজে কি করতে হবে। ওকে, তো এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে বা কোনো কিছু, কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে করতে পারেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, আচ্ছা, HTML কোড দিয়ে ক্যান সে করে তাই তো?
আচ্ছা, ওর আসলে দেখেন এক জনের এক এক ধরনের নিড থাকতে পারে। এখন আমি চাচ্ছি যে না আমার হচ্ছে একটা টেমপ্লেট আমাকে একটা পিএইচডি থেকে অনেকে যেমন ধরেন সাপোজ এক একজন এক এক ধরনের সেক্টর নিয়ে কাজ করে। কেউ কোডিং করতে ভালো লাগে, আপনারা যখন কোডিংয়ে আসবেন তখন দেখবেন অনেকের আপনাদের মাঝে কারো ওয়ার্ডপ্রেস ভালো লাগবে, কারো লাগবে না, কারো কোডিংটা ভালো লাগবে, কারো ফ্রন্ট এন্ডটা ভালো লাগে, কারো হচ্ছে ব্যাক এন্ডটা ভালো লাগে। হ্যাঁ, যেমন আমার হচ্ছে কি করতে ভালো লাগে, আমার কোডিং করতে অনেক ভালো লাগে। আর যদিও আমি ওয়ার্ডপ্রেসে কাজ করি, কিন্তু তারপরে আমার হচ্ছে কোডিং করে কাজ করতে ভালো লাগে। রিসেন্টলি আমি একটা কাজ কমপ্লিট করছিলাম, ওইটা হচ্ছে পিএইচপি দিয়ে, কিন্তু আমাকে হচ্ছে একটা ওয়েবসাইট দিয়েছিল। যখন আপনি কাস্টমভাবে বানাবেন পিএইচপি দিয়ে বা কিছু দিয়ে, তখন আমাকে কি করতে হয়েছিল, ধরেন আমাকে বললো যে প্রথম আলোর মতো হচ্ছে একটা ওয়েবসাইট লাগবে পিএইচপির মাধ্যমে, আমাকে এরকম একটা ব্লগিং সাইট বানাতে হবে। তখন আমি কি করব, তখন কিন্তু আমাকে এই জিনিসগুলো যে রেডি করতে হবে, এগুলো কিন্তু আমাকে এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট দিয়ে কোড করে করে বানাতে হবে। তখন কিন্তু আমি এখানে ওয়ার্ডপ্রেস করে আবার পিএইচপিতে যেতে পারছি না। এরকম এক একজনের নিড অনুযায়ী হচ্ছে আমরা এই সাইটগুলো তৈরি করে থাকি। আমার যেই প্রজেক্টটা ছিল ওটা হচ্ছে আপনার একটা ডক্টরদের জন্য, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের ডাক্তাররা রেজিস্ট্রেশন করতে পারবে এবং হচ্ছে তারা ইউজার্সরা হচ্ছে ডাক্তারদের খুঁজে পাবে। এরকম ইউজাররাও হচ্ছে আবার লগ ইন রেজিস্টার, মানে এটা অনেকটা ভাস্ট প্রজেক্ট ছিল। তো ওইখানে আমাকে সম্পূর্ণ ডিজাইনটা হচ্ছে এইচটিএমএল সিএসএস, আমি বুটস্ট্র্যাপ ইউজ করছি, কারণ বুটস্ট্র্যাপটা হচ্ছে কাজের ক্ষেত্রে সুবিধা করে, আর বেশি হচ্ছে প্যারা নিতে হয় না। তো আপনি যদি না আবার হচ্ছে অনেকে আবার এরকমও চায় যে না আমি কোনো ফ্রেমওয়ার্ক বা কিছু ইউজ করতে পারবো না, আমাকে হচ্ছে শুধু এইচটিএমএল সিএসএস দিয়ে করতে হবে। এখন বিভিন্ন ধরনের এজেন্সি থাকে, তারা কি করে, তারা হচ্ছে ধরেন আমি একটা এজেন্সি, আমি কি করতেছি আপনার কাছ থেকে হচ্ছে আপনারা আমাকে পিএইচডি দিচ্ছেন। পিএইচডি কি, পিএইচডি হচ্ছে এই যে আমরা ফটোশপের নাম শুনছি অনেকে, তাই না? এই যে ফটোশপ, আমি তো আপনাদের দেখাই দেই, এই যে ফটোশপ, অ্যাডোবি ফটোশপ, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের লেআউট তৈরি করা থাকে। ওকে, তো এটা থেকে দেখে দেখে আপনাকে বলবে যে আমাকে এরকমই একটা সাইট আমাকে ক্লোন করে দিতে হবে। তখন আপনি কি দিয়ে বানাবেন? তখন সে বলতে পারে যে না আমাকে এটা মানে হচ্ছে কোডিং করে করে দিতে হবে, আমাকে এটা ওয়ার্ডপ্রেসে আপনি বানাতে পারবেন। ওয়ার্ডপ্রেসে কীভাবে বানাবেন? ওয়ার্ডপ্রেসে বিভিন্ন পেজ বিল্ডার থাকে, যেটার মাধ্যমে আমরা হচ্ছে ইজিলি এক একটা সাইট তৈরি করতে পারি। আমার এখানে কিছু টেমপ্লেট আছে, আমি যদি আপনাদের একটা টেমপ্লেট দেখাই, এই যে আমি এটা ধরেন ওপেন করতেছি। আপনাদের হচ্ছে কয়েকটা ক্লাস পরে এই ওয়ার্ডপ্রেস এই ফটোশপটাকে ইনস্টল করতে হবে। সো এটা এখন অনেক দেরি, তাও বেশি দেরি না, হয়তো ঈদের পর আপনাদের করতে হবে। যেমন এই যে এই টেমপ্লেটটা, এটা আমি চাইলে কি এইচটিএমএল সিএসএস দিয়ে আপনাকে ক্লায়েন্ট করতে বলতে পারি যে আমার একটা পিএইচডি রেডি করা আছে, তুমি এটা দেখে দেখে আমাকে এটাকে কোডে রূপান্তর করে দাও। দেন কি করবে, দেন সে এটাকে কোনো ব্যাকএন্ড ডেভেলপারকে হায়ার করে এটাকে ডাইনামিক করে নিতেই পারে। এক একজনের এক এক ধরনের টেস্ট। আবার যার হচ্ছে ধরেন না আমার হচ্ছে একটা সাইট লাগবে, যে কোনো আইডিয়া নেই, ধরেন আমি হচ্ছে প্রথম আলো দেখলাম, প্রথম আলো দেখে আমার ইচ্ছা হলো যে না আমি একটা ব্লগিং সাইট বানাবো, ওইখানে আমি আমার ধরেন এখানে তো নিউজ, আমি কি করব, আমি করব হচ্ছে ধরেন বিভিন্ন রান্নার টাইপের আমি হচ্ছে এখানে কিছু একটা দিব, বা আমার হচ্ছে ধরেন জামা কাপড়ের বিজনেস আছে, আমি ওগুলো শো করাবো। তখন সে আপনাকে এসে বললো যে ভাই আমার একটা হচ্ছে ওয়েবসাইট লাগবে, আপনি একটু শর্টকাটের মধ্যে আমাকে একটু তৈরি করে দেন। যখন সে বলবে শর্টকাট, তখন কি করবেন, আপনি ওয়ার্ডপ্রেসের দিকে দেখবেন যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি ইজিলি একটা সাইট তৈরি করে দিতে পারতেছেন। কিন্তু যখন আপনাকে কেউ এরকম এসে বলবে যে আমার এরকম একটা ডিজাইন লাগবে, তুমি এটা আমাকে করে দাও, আপনার কাজ এই যে দেখে দেখে প্রতিটা সেম টু সেমভাবে তৈরি করে দেওয়া। বুঝাতে পারছি জিনিসটা, যে আমাদের দুইটার ক্ষেত্রে দুইটা জিনিসের ইউজেস আছে। এখন এটা আপনি কেমন ক্লায়েন্ট পাচ্ছেন, এটা তার দিকে হচ্ছে তার চয়েস, সে কী চয়েস করতেছে। কিন্তু সেই জন্য আপনাকে কী করতে হচ্ছে, আপনি ওয়ার্ডপ্রেসটাও কিন্তু আপনার ধরেন ভিজুয়াল, এটা কোনো ব্যাকএন্ডের কিছু কাজ নেই, কারণ তারা সব করেই রাখছে আমাদের জন্য, ব্যাকএন্ড ফ্রন্ট এন্ড দুইটাই করে রাখছে। আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বা কিছু থিম কাস্টমাইজ করে
আমরা করতে পারতেছি। আবার কি হয়, আবার কিন্তু অনেকে আপনাকে বলতে পারে যে না আমাকে একটা ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপ করে দিতে হবে। তখন কিন্তু আপনি যখন থিম ডেভেলপ করতে যাবেন তখন আপনাকে হয়তো বা ডিজাইনও করতে হবে, প্লাস ওইটাকে হচ্ছে পিএইচপি দিয়ে ডাইনামিকও করতে হবে। বোঝা গেছে বিষয়গুলা? আর কোনো কোশ্চেন? বেনিফিট আসলে সব দিকেই আছে। বেনিফিট মানে ওয়ার্ডপ্রেস দিয়েও করলে আছে, যেমন ওয়ার্ডপ্রেস আপনার করতে ধরেন কোডিং করে করতে আপনার একটা সাইট বানাতে 2-3 দিন 4 দিন 5 দিন আরও বেশি সময় লাগতে পারে, 1 মাসও লাগতে পারে। আবার ওয়ার্ডপ্রেস দিয়ে সেই জিনিসটা কী করতে পারেন, আপনি রেডিমেড অনেক ইজিলি করে দিতে পারেন, তাই না? কারণ কি আমরা যখন এই যে থিমগুলো যদি আপনি আপনাদের দেখাই, দেখেন কোডিং হচ্ছে মানে আমি বলি, যেমন ধরেন আমি আপনাকে হচ্ছে আজকে কিছু খেতে দিলাম, এখন আমি আপনাকে যা দিব আপনার কিন্তু তাই খেতে হবে। আপনার কাছে আমি কিছু জিজ্ঞাসা করিনি যে ভাই আপনি কী কী খাবেন, কিন্তু আপনি রান্না করবেন, আপনি আপনার মন মতো আপনার বিরিয়ানি খাইতে ইচ্ছা করলে আপনি বিরিয়ানি খাবেন, আপনার যা খাইতে ইচ্ছা করে আপনি তাই খাবেন। তো কোডিংটা হচ্ছে ওই রকম, আপনার যেটা ইচ্ছা করবে আপনি ওটা বানাইতে পারতেছেন কোড করে। আর ওয়ার্ডপ্রেসটা কি, ওয়ার্ডপ্রেস হচ্ছে ওরা রেডিমেড কিছু করে রাখছে আপনার জন্য, ওইটা আপনি ইউজ করতে হবে। এক্সট্রা কিছু চেলে তখন আপনার কিন্তু কোড করতেই হবে। বুঝে গেছে জিনিসটা? জিনিসটা হচ্ছে এতটুকু, একটা হচ্ছে নিজের আমি কোড করে আমার ইচ্ছা মতো তৈরি করতেছি, একটা হচ্ছে অন্যের যেরকমভাবে বানিয়ে রাখছে আমি ওইটার উপরে নির্ভরশীল, দ্যাটস ইট। আর যদি ওইখানে আমি কিছু চেঞ্জেস চাই অবশ্যই আমাকে কোডিং করতেই হবে, কোডিংয়ের কোনো বিকল্প নাই। সেজন্য হচ্ছে আমি সবসময় রিকমেন্ড করি যে আপনি হুট করে ওয়ার্ডপ্রেসে যাবেন না। ওয়ার্ডপ্রেস সোজা, ওয়ার্ডপ্রেস আপনি কিছু ক্লাস করলেই দেখবেন ওয়ার্ডপ্রেসটা খুবই সোজা, কিন্তু তারপরে আপনাকে অবশ্যই কোডিং নলেজ রাখতে হবে যদি আপনি প্রপার ওয়েতে ডেভেলপমেন্ট পেশাটা হচ্ছে রাখতে চান। কারণ শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ইউজ করে আগানোটা এখন হচ্ছে অনেক টাফ। আচ্ছা, এত দেরিতে হচ্ছে জয়েন কেন? তো বোঝা গেছে জিনিসগুলো আসলে এরকমই, এখন এত কমপ্লিকেশনে যেতে হবে না। আমরা হচ্ছে আজকে জাস্ট আপনাদের আলোচনা করলাম যে আসলে আমরা কেন কি ইউজ করতেছি, ঠিক আছে? যখন আপনি কোডিং করবেন তখন দেখবেন আপনি এরকম সাইট অনায়াসে ডিজাইন করতে পারতেছেন, আপনার কাছে কিন্তু লাগবে না। যেহেতু আপনি এখন বিগিনারদের মনে অনেক কোশ্চেন আসে যে এটা ক্যান হবে, এটা করলে ক্যান কি হবে, বা এটা ক্যান করব না, ওইটা ক্যান করবে। জাস্ট ফোকাস রাখেন, আপনাকে ফার্স্টে কী করতে হবে, ফার্স্টে আপনাকে HTML CSSটা শেষ করতে হবে। যখন আপনি এটা শেষ করে ফেলবেন তখন দেখবেন আপনার নিজের মাঝেই হচ্ছে যে আমি যে পিএইচডিগুলো দেখালাম ওইরকম, যখন আপনি একটা পিএইচডি দেখে দেখে, আমরা ফটোশপ ফাইলটাকে মূলত হচ্ছে পিএইচডি ফাইল বলি, ওকে? তো আমরা যখন এটা হচ্ছে আপনি নিজে নিজে কনভার্ট করতে পারবেন বা যে কোনো সাইট দেখে আপনি ওইটাকে কনভার্ট করতে পারবেন, তখন আপনার মনে হবে যে না আমি হচ্ছে পারবো এখন। তখন আপনি কি করবেন, তখন আপনি ওয়ার্ডপ্রেসে যখন মুভ করবেন তখন আপনার যেই বলুক আপনি এই ওয়ার্ডপ্রেসে যদি কাজ পান তাহলে ওইটার জন্য রেডি। আবার আপনি যদি হচ্ছে কোডিংয়ের কাজ পান আপনি ওইটার জন্য রেডি। দেন আপনার নেক্সট স্টেপ কী হবে, নেক্সট স্টেপ আপনি যদি ফ্রন্ট এন্ডে থাকতে চান তো ফ্রন্ট এন্ডেই থাকবেন। আর যদি আপনার ইচ্ছা হয় যে না আমি ব্যাক এন্ডও করবো তাহলে আপনি হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার তখন হতে পারবেন। বুঝা গেছে? মানে জার্নিটা কিন্তু এটার অনেক, কিন্তু আপনি যদি ছোট ছোট স্টেপ করে ভাগ করে নেন তাহলে কি হবে, তাহলে আপনার সুবিধা হবে আগাতে। যেমন আমাদের কিন্তু 1 2 3 4 5 6 এরকম করে কিন্তু এসএসসি পার করতে হয়। আপনি 5 পাসের পর আপনি যদি 8-এ ভর্তি হন আপনার জন্য একটু টাফ হবে জিনিসগুলোকে ক্যাচ করা। তাই একটা সিরিয়াল মেনটেন করে গেলে কি হয়, আমাদের জন্য ইজি হয় যে না আমরা সহজে সেটা বুঝতে পারতেছি। আর যদি কেউ এক্সট্রা ট্যালেন্টেড বা এক্সট্রা অর্ডিনারি হয় যে আপনি নিজে থেকে খুবই সময় দিচ্ছেন, আমরা কিন্তু ওই জিনিসটা দেই না। আমরা হচ্ছে কয়েকদিন জোশে থাকি, তারপরে আমাদের কই থাকে জোশ, কই থাকি আমাদের কোনো খবর থাকে না। হ্যাঁ, আমরা হচ্ছে একটা লাইন হারায় ফেলি। এরকমই অনেকের ক্ষেত্রেই হয়, শুধু আপনারা বা আমার ক্ষেত্রে অনেক হয়েছে যে আমার হয়েছে না আমি ভাবছি এটা করব, 1 সপ্তাহের মধ্যে শেষ করবো, ওটা শেষ করতে আমার 15 দিন লেগে গেছে।
কারণ কেউ যে মাঝখানে না থাক পরে করি এখন না তখন এরকম জিনিসটা আমরা করি, কিন্তু যখনই আপনি এই এখন না তখন শুরু করবেন তখনই দেখবেন আপনি হচ্ছে আপনার লাইন থেকে আলটিমেটলি দূরে সরে যাচ্ছেন, আপনি নিজেও বুঝবেন আপনি কখন সরতেছেন। তাই একটা নির্দিষ্ট প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ আপনি আজকে হচ্ছে ধুমায় প্র্যাকটিস করবেন, আপনার 7 দিন খবর থাকবে না, ওই রকম না করে আপনি হচ্ছে 7 দিন 1 ঘন্টা করে অ্যাটলিস্ট সময় দেন। অনেকে বলবে আপনি হচ্ছে, এখন জিনিসটা হচ্ছে কি আপনার নিজের কাছে, যে আপনি হচ্ছে যত বেশি সময় দিবেন আপনি তত বেশি শিখতে পারবেন, এটা সিম্পল কথা। যখন আপনি একটা সাবজেক্টে ধরেন আপনার ম্যাথ ভালো লাগে না বা ম্যাথ আপনি ভয় পান, আপনি যখন ম্যাথ প্র্যাকটিস করতে থাকবেন, চর্চায় রাখবেন, তখন কি জিনিসগুলো আপনার মাথায় কিন্তু অটোমেটিক্যালি সেট আপ হয়ে যায়, না এটা করলে এটা হয় বা এটার পরিবর্তে আমরা এটা করতে পারি। কিন্তু যখন আপনি একবার একদিন করলেন ম্যাথ, আবার 1 মাসে আপনার খবর নেই, আপনার কীভাবে মনে থাকবে, তাই না? তো আমরা জিনিসটা যখন আমরা প্র্যাকটিসে রাখবো, একটা হচ্ছে লুপের ভিতরে রাখবো, মানে একটা ঘূর্ণায়মান থাকবে যে না আমরা প্রতিদিন করতেছি, যেমন আমরা ভাত খাই, প্রতিদিন খাইতেই আসি তাই না? তো ওই রকম যখন আপনি একটা ওটাকে নিজের সাথে একটা এরকম জিনিস করে নেবেন যে না এটা আমাকে তো করতেই হবে প্রতিদিন, তখন দেখবেন জিনিসগুলো আপনার কাছে খুবই ইজি হয়ে গেছে, যে না আমি আসলেই পারবো। বুঝতে পারছি জিনিসগুলো আপনাদের? তো কখনো হচ্ছে আসলে আপনি আপনাদের এখানে কেউ দেখবেন খুব ভালো পারতেছে, কেউ এগিয়ে যাচ্ছে, তো ওইটি দেখে হতাশ না হয়ে আপনি আপনার প্রচেষ্টায় লাগিয়ে থাকবেন যে না একটা নির্দিষ্ট সময় পর আমিও পারবো, আমাকে করে দেখাতে হবে, কারণ আমার ক্লাস করে হচ্ছে বাকি 10 জন পারলে আপনিও পারবেন। সো এরকমভাবে আসলে ফোকাস থাকতে হবে, মানে মাঝপথে হয়েছে হারিয়ে যাওয়া যাবে না, হারিয়ে গেলেই আপনি শেষ। আর আরেকটা কথা সেটা হচ্ছে যারা হচ্ছে 3 দিন পরপর 3 দিন হচ্ছে প্রেজেন্ট থাকবেন না ক্লাসে, তাদের হচ্ছে এখান থেকে বের করে দেওয়া হবে, গ্রুপ থেকেও প্লাস হচ্ছে ক্লাস থেকেও। আর যদি কারো একান্তই হচ্ছে কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জানাবেন, বা খালিদ ভাই আছে তাকে জানাবেন, অ্যাটলিস্ট জানিয়ে রাখতে হবে, বা অথবা আপনাদের যে সাপোর্ট মেন্টর আছে তাকেও জানাবেন, যে কোনো আমাদের 3 জনের মধ্যে কাউকে হচ্ছে জানিয়ে রাখবেন যে এই কারণে আপনি হচ্ছে আজকে প্রেজেন্ট থাকতে পারতেছেন না। তখন হচ্ছে আমরা জিনিসগুলো বিবেচনা করে দেখব, কিন্তু আপনি আমাদের জানাবেনও না, বা হচ্ছে আপনি ক্লাসেও প্রেজেন্ট থাকবেন না, অ্যাসাইনমেন্ট করবেন না বা কিছু করবেন না, তখন আপনাকে আসলে রাখা হবে না এখানে। তো এই হচ্ছে বিষয়গুলা। তো অনেক হলো, আর কারো কোনো কিছু যদি জানার থাকে আমাকে একটু কোশ্চেন করেন, তারপরে আমরা HTML শুরু করব। জি হ্যাঁ আচ্ছা, ইনকগনিটোতে কেন যাব? ইনকগনিটো হচ্ছে আমাদের আমি ইনকগনিটো আসলাম, আমার হচ্ছে এটা আমার মূল সাইট, আমি এখানে যদি ফেসবুক যাই, ফেসবুকে কি করা, ফেসবুকে হচ্ছে আমার এখানে লগ ইন করা, কিন্তু আমি ইনকগনিটোতে যখন যাব ওটা কি আমার তো লগ ইন করা না। ধরেন আপনি সেপারেট একটা উইন্ডোজ ধরতে পারেন, বা সেপারেট একটা কি বলে এটাকে, হ্যাঁ সেপারেট একটা উইন্ডোজ ধরতে পারেন, যেখানে আপনার ধরেন এটা মানে হিস্ট্রি বা কিছু আপনার এখানে ট্র্যাক হয়ে থাকে না, ঠিক আছে? এটার জন্য আমরা ইনকগনিটোটা ইউজ করছি, জাস্ট আউটপুটটা বা আউটলুকটা দেখানোর জন্য, এই আর কি। ওকে আপু, আর কারো কোনো কোশ্চেন? থাকলে বলে ফেলেন, হেজিটেট করবেন না কোশ্চেন করতে। আচ্ছা ওকে, তো আসেন আমরা হচ্ছে আমাদের ফার্স্ট HTML শুরু করি। আপনারা কোন সবাই হচ্ছে একটু লিখে বলেন যে কোন এডিটরটা আপনারা নামিয়েছেন, সেটা হচ্ছে সাবলাইম নাকি হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, কোনটা? আচ্ছা VS কোড একজন, VS ওকে, সবাই একটু লিখে দেন কোনটার ভোট বেশি, যারা হচ্ছে VS বেশি তো আমি হচ্ছে VSটাই দেখাবো। ওকে VS, আচ্ছা গুড। তো চলেন আমরা হচ্ছে VS করেই যাই। তো যাবার আগে আমি হচ্ছে আমার একটা ফাইল ম্যানেজারে
কোথায় যে বানাবো, আচ্ছা ধরেন এখানেই আমি একটা প্রজেক্ট ফাইল বানাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ব্যাচ 1 স্ক্রিপ্টিং জার। ওকে, আমি একটা ফোল্ডার বানিয়ে নিলাম, আপনারা এরকম একটা ফোল্ডার বানিয়ে নেবেন। আমাদের আজকে ধরেন হচ্ছে ডে 1, তো আমরা দিচ্ছি আমাদের হচ্ছে ডে 1। ওকে, তো ডে 1 এখান থেকে আমরা কি করব, আমি যখন এখানে হচ্ছে নিউতে যাব, টেক্সট ডকুমেন্ট থেকে আমরা এখানে লিখব ইন্ডেক্স ডট এইচটিএমএল। যেহেতু আমরা এইচটিএমএল শুরু করতে চাচ্ছি, তাই আমরা কি করতেছি, ইন্ডেক্স ডট এইচটিএমএল টাকে ক্লিক করার পর আপনি এখানে একটু রিফ্রেশ দেন, দেখেন আমাদের এখানে একটা ব্রাউজার আইকন হয়ে গেছে। এখন এটা কিভাবে কি হলো, আপনাদের এরকমটা নাও হতে পারে। আমরা ভিউতে যাব, এখানে উপরে দেখেন ভিউ লেখা আছে, এখান থেকে ফাইল নেম এক্সটেনশন এটাকে আমরা ক্লিক করে রাখবো। যদি না রাখি তাহলে কিন্তু আমরা এই এক্সটেনশনগুলোকে চেঞ্জ করতে পারবো না। ওকে, অবশ্যই আপনারা এখান থেকে ফাইল নেম এক্সটেনশনটাকে ক্লিক করে রাখবেন, নাহলে কিন্তু আপনারা এইচটিএমএল লিখবেন কিন্তু এখানে একটা হচ্ছে ধরেন ডট টিএক্সটি ফাইল থেকে যাবে। ঠিক আছে, হ্যাঁ বলেন। হুম, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মাইক্রোসফট এজ হয়, কারণ আপনার হচ্ছে ডিফল্ট ব্রাউজারটা হচ্ছে মাইক্রোসফট এজ মেবি বা কিছু একটা সেট আপ করা আছে। আপনি কি করবেন, এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, ওপেন উইথ করবেন, এখান থেকে দেখেন এখানে অপশন আছে। আপনি যদি এটা করেন তাহলে এটা ক্রোমে ওপেন হবে, কিন্তু এটা সলিউশন না। আপনি এখান থেকে চুজ অ্যানাদার অ্যাপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি নিচে অপশন পাবেন, এখান থেকে আপনি হচ্ছে ক্রোমকে সিলেক্ট করে এখানে ক্লিক করে রাখবেন, অলওয়েজ ইউজ দিস অ্যাপ টু ওপেন ডট এইচটিএমএল ফাইলস দিয়ে যখন ওকে দিবেন তখন এটা আপনার আইকনও চেঞ্জ হয়ে যাবে এবং এটা আমাদের কি ব্রাউজারে ওপেন হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা সবাই এই জিনিসটা করে রাখবেন যদি কারো অন্য কিছু হয়ে থাকে। আর আমরা একটা, আচ্ছা এখন আমরা ডে 1 এইচটিএমএলই থাকবো। তো এটাকে আমি হচ্ছে ভিএস কোড ওপেন করছি। আপনাদের ভিএস কোডের লুকটা একটু অন্যরকম হতে পারে, আমার এখানে অন্যরকম, সো আমি একটু চেঞ্জেস করছিলাম যার জন্য এরকম দেখাতে পারে। সো এটা ওয়ারিড হওয়ার কিছু নেই, আমরা এখান থেকে এটাকে এখানে ছেড়ে দিলাম। আমাদের এখানে এই যে ডে 1 ইন্ডেক্স ডট এইচটিএমএল এটা পুরোটা খালি। তো আমরা ফার্স্টে দেখছিলাম মনে আছে কি ডক টাইপ এইচটিএমএল, আমি এটি এত কিছুই দেখাবো না, খুবই সিম্পলি আমরা যেহেতু ভিএস কোড ইউজ করতেছি এখানে একটা এক্সটেনশন থাকে যার নাম হচ্ছে, এখানে দেখাই, আচ্ছা যার নাম হচ্ছে ইমেট। এই ইমেটটা কি করে, এই ইমেটটা আমাদের মতো যারা ডেভেলপার আছে তাদেরকে একটা লাইফ ইজি করা কাজ করে, যে আমরা যদি যখন সংক্ষেপে কিছু লিখি তখন এই ইমেটের মাধ্যমে আমাদের অনেক বড় বড় লিখতে হয় না। যেমন আপনাদের এখনই দেখাচ্ছি, আমি HTML:5 দেওয়ার পর যখন আমি ট্যাব প্রেস করব, ট্যাব আপনাদের ক্যাপলকের উপরে দেখেন ট্যাব আছে, যখন ট্যাব প্রেস করতেছি আমাকে ও একটা স্ট্রাকচার তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, তো এই স্ট্রাকচারটা কি, এইটা আমাদের কিন্তু দেখেন আমরা দেখছিলাম মনে আছে ডক টাইপ HTML, সবাই তো দেখছি তাই না, আমি দেখাইছি HTML দেখছেন আছে কি, আমরা কি করতেছি, আমরা করতেছি এখন একটা HTML ফাইল, মানে আমরা ওয়েবসাইটের স্ট্রাকচার রেডি করতেছি, অনেক বড় কাজ। আচ্ছা এই জিনিসগুলো কিন্তু আমাদের হাতে কোড করতে হতো, তো এখন আমাদের করতে হচ্ছে না, কারণ কি, কারণ হচ্ছে আমাদের কাছে ইমেট নামে যে সফটওয়্যারটা আছে, ইমেট বা সফটওয়্যার না এটা সরি, এটা হচ্ছে একটা অ্যাড অন বলতে পারেন বা এটি একটা এক্সটেনশন বলতে পারেন, যার মাধ্যমে হচ্ছে আমরা যখন HTML:5 দিচ্ছি তখন কি হচ্ছে, তখন এটা অটো আমাদের জন্য একটা লেআউট তৈরি করে দিচ্ছে। এখন এখানে হ্যাঁ হ্যাঁ তাহলেও হবে এক একটার এক এক স্টাইল। আপনি HTML:5 দিলেও আসবে, আপনি এক্সক্লামেশন সাইন দিয়ে দিলেও আসবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আর আপনি যদি সাবলাইম বা অন্য কোনো এডিটর ইউজ করেন তাহলে আপনাকে এই ইমেজটা হচ্ছে ইনস্টল করে নিতে হবে, কারণ ভিএস কোডে এটা ডিফল্টভাবে দেওয়া থাকে, বাকিগুলাই দেওয়া থাকে না, এই আর কি।
এটা ইনস্টল করে নিতে হয়, কিন্তু প্রতিটাতেই আছে। আপনি যদি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেন, ওইখানে একটা আছে JN সামথিং মেবি, তো ওইটা আপনাদের যদি কেউ ইউজ করে থাকেন আমাকে বলবেন, আমি আপনাদের দেখাই দিবনি কোনটা, আমার এখন সঠিক নামটা মনে পড়তেছে না। তো দেখেন আমাদের ফাইলটা কি করলাম, আমরা হচ্ছে ডে 1-এ যাই, আমরা যখন এখানে ওপেন দিব, ওপেনও যদি দিই আমরা এই ফাইলটা দেখেন আমাদের কি কোথায় ওপেন হচ্ছে, ব্রাউজারে। দেখেন উপরে কি লেখা, ডকুমেন্ট। দেখেন আমাদের এখানে কোথাও ডকুমেন্ট লেখা আছে, এই যে ডকুমেন্ট। আমি যদি এখানে লিখতেছি যে স্ক্রিপ্টিং জার নিউ ব্যাচ, এটা দিলাম। এটা দেওয়ার পর এখন যদি সেভ করি, এখানে এসে যদি আমি রিলোড দেই, দেখেন স্ক্রিপ্টিং জার নিউ ব্যাচ চলে আসছে। তার মানে কি, এটা হচ্ছে আমাদের টাইটেলটা কোথায় শো করে, টাইটেলটা শো করে হচ্ছে একদম উপরে। যেমন এখানে উপরে দেখেন মিট লেখা, তো এটা হচ্ছে কি, এটার এক একটা টাইটেল, প্রতিটারই একটা টাইটেল থাকে, আপনারা টাইটেলটা অবশ্যই দিবেন, ঠিক আছে। তো টাইটেল, আচ্ছা এটা কি ডক টাইপ HTML, আপনি ব্রাউজারকে বলছেন যে এটা আপনার একটা HTML ডকুমেন্ট, এই যে HTML শুরু করছে, এখানে ল্যাঙ্গুয়েজ এটা একটা অ্যাট্রিবিউট, ওকে। এটা কি, এটা একটা অ্যাট্রিবিউট, মনে থাকবে। এটা হচ্ছে এখানে এই যে 4 সেট, এটা কি, এটা একটা অ্যাট্রিবিউট। এই যে নেম, এটা কি, এটা একটা অ্যাট্রিবিউট। কন্টেন্ট, এটা কি, এটা একটা অ্যাট্রিবিউট। এই যে এগুলা হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট, ওকে। তো এরকম HTML ট্যাগের বিভিন্ন অ্যাট্রিবিউট থাকে, এটা আমরা আরও ডিটেলসে জানবো, কিন্তু এটার নাম কি বলে, এটার নাম বলে হচ্ছে অ্যাট্রিবিউট। আচ্ছা এই ল্যাঙ্গুয়েজটার কি বুঝেছে, যে আমার ভাষাটা হচ্ছে ইংলিশ, এটা বুঝেছে। আপনি যদি এটা এখানে না দেন কোনো প্রবলেম নেই, আপনার তাও এটা অটোমেটিক্যালি ধরেন ইংলিশ বা এটা দিয়ে নেয়, কিন্তু দেখানোটা ভালো। বা আপনি যখন হচ্ছে এটা, যখন আমি হচ্ছে ডিফল্টভাবে HTML:5 দিচ্ছি, তখন কি এটা অটো শো করতেছে, তো থাকুক। তারপর মেটা চার্টসেট UTF-8, এটা কি, এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ক্যারেক্টার ওটি সাপোর্ট করার জন্য এটা ইউজ করা হতো। এখন আমাদের ব্রাউজারগুলো আসলে অনেক অ্যাডভান্স হয়ে গেছে, যার জন্য এগুলো ধরেন আমরা না দিলেও সাপোর্ট করে। কিন্তু যদি আমরা আগের ভার্সনের কেউ ইউজ করে থাকে, এখনও কিন্তু দেখবেন অনেকেই Windows 7 ইউজ করে, অনেক আগের হচ্ছে আপনার উইন্ডোজগুলো ইউজ করে, তাদের কিন্তু এগুলো আসলে শো করবে না। তো তাদের যেন আমাদের ওয়েবসাইটটা সকল ব্রাউজার থেকে শো করলে সেম জিনিস দেখায়, তার জন্য আমাদের এই জিনিসগুলোকে দিতে হবে। আর এই যে লাইনটা আসছে না, মেটা ভিউপোর্ট কন্টেন্ট উইথ, এটা কিসের জন্য কাজ করে, এটা কাজ করে হচ্ছে রেসপন্সিভের জন্য। এখন রেসপন্সিভ কি, রেসপন্সিভ হচ্ছে ধরেন এই যে আমার এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এটাকে যখন আমি ছোট করব ব্রাউজারটা, দেখেন জিনিসটা কিন্তু এই যে এটা এরকমভাবে চলে আসছে, এই মেসেজগুলো এইভাবে দেখাচ্ছে। যখন আমি একটু বড় করব তখন এই জিনিসটা এরকম হয়ে গেল, জিনিসটা এরকম হলো। তো এটা কি, এটা হচ্ছে রেসপন্সিভ মোড। মানে আপনি একটা হচ্ছে ওয়েবসাইট মোবাইলে কিভাবে দেখতেছেন, তারপরে হচ্ছে আপনার ডেস্কটপে কিভাবে দেখতেছেন, আপনি বড় স্ক্রিনে কিভাবে দেখতেছেন, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে রেসপন্সিভ চেক করা। আমরা রেসপন্সিভও কি, এই যে ইন্সপেক্ট আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু আমরা খুবই ইউজ করব, আমাদের ইউজ করতেই হবে, ওকে। এখানে দেখেন একটা মোবাইলের মতো হচ্ছে আইকন আছে, এখানে যখন আমরা ক্লিক করতেছি দেখেন এই যে এখানে কিন্তু রেসপন্সিভনেসের একটা বার চলে আসছে, এখানে বিভিন্ন ধরনের মোবাইল ক্যাটাগরি দেওয়া আছে। তো এইখান থেকে আমরা দেখবো না, আমরা এইগুলা উইথ কমিয়ে কমিয়ে দেখব। যখন আমরা উইথ কমাচ্ছি যে এটা কী হচ্ছে, এখন আমরা এটা কিন্তু ব্ল্যাঙ্ক, তাই না। তো আমরা হচ্ছে যখন একটা সাইট রেডি করব, তখন এটা রেসপন্সিভ কিভাবে করতে হয় বা কিভাবে কি করতে হয় প্রতিটা ডিভাইসের জন্য, এগুলাও আমরা দেখব। তো এখন এইগুলা নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই। আচ্ছা, তো আর এই টাইটেল কি, টাইটেলটা হচ্ছে এই উপরে যেটা আমাদের দেখাবে ওইটাই হচ্ছে টাইটেল। তো এটা আমাদের চেঞ্জ হয়ে গেছে, আমরা এটাকে চেঞ্জ করে দেই, সেটা হচ্ছে স্ক্রিপ্টিং জার নিউ ব্যাচ, এটা আমরা হচ্ছে দিলাম, সেভ করলাম। সেভ করার পর এখন যদি আমরা এটাকে রিলোড দেই, রিলোড কীভাবে দেয়, Ctrl+R দিয়েও দিতে পারেন, আপনি এটা দিয়েও দিতে পারেন, আপনি রাইট বাটন ক্লিক করে রিলোডও দিতে পারেন, যে Ctrl+R, ওকে, এভাবে দিতে পারেন। আচ্ছা, এখন আমরা এই যে দেখেন HTML যে শুরু করছি, HTMLটা কি, HTML হচ্ছে অনেকগুলা ট্যাগের সমন্বয়ে HTML গঠিত, ঠিক আছে। যেমন কি বিন্দু বিন্দু জলে হচ্ছে আপনার মহাসাগর, সাগর
এগুলা তৈরি হয়েছে তেমন হচ্ছে কি বিভিন্ন ট্যাগের সমন্বয়ে HTML ল্যাঙ্গুয়েজটা তৈরি। এখন ট্যাগ কি? ট্যাগ হচ্ছে এই যে আপনার এখানে যে বডি লেখা, এই যে এখানে হেড লেখা, তো HTML এর হেড বডি তারপরে ফুটার থাকে, মানে ওরও একটা মাথা আছে, বডি আছে, ফুটার পাও আছে, ঠিক আছে? সো এগুলা হচ্ছে এক একটা ট্যাগ। এই যে টাইটেল হচ্ছে একটা ট্যাগ, মেটা এটা একটা ট্যাগ, ডক টাইপ এটাও একটা ট্যাগ, ঠিক আছে? HTML নিজেই একটা ট্যাগ। এরকম HTML এর বহুত 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 ট্যাগ আছে হিসাব ছাড়া। তো আমি যদি ধরেন একটা H1 নেই, এই H1 দেখেন আমি কি করলাম। আচ্ছা, আমার এখানে কি আপনাদের লেখা দেখতে অসুবিধা হয় বা ঠিকমতো দেখা যায়, নাকি একটু জুম করব? আচ্ছা, কোনো প্রবলেম হলে আপনারা একটু বলবেন। আচ্ছা, সাবলাইম একজন নামাইছে, সাবলাইম আচ্ছা একজন দুইটাই নামাইছে। আচ্ছা, যে দুইটা নামাইছেন গুড। আমরা হচ্ছে সাবলাইম, আমি অনেক ক্ষেত্রে সাবলাইমটা ইউজ করি। আমার আগে থেকেই হচ্ছে আমি সাবলাইম, আমি আসলে অনেক টেক্সট এডিটর ইউজ করছি। আমি নোটপ্যাড প্লাস প্লাসও ইউজ করতাম। তো মানে সবগুলাই ট্রাই করে দেখছি কোনটাই কেমন কি। এখন আমি হচ্ছে মূলত এখন আমি ইউজ করি হচ্ছে আপনাদের একটু দেখাই, এই যে ওয়েব স্টর্ম, এটাও অনেক মজার। তো কোনো একদিন আপনাদের এটাও দেখাবো নি। আমি এক এক সময় একটাই কোড করতে ভালো লাগে, একটা ধরা বাঁধা থাকি না। সো সবগুলোর একই ফাংশনালিটি, আপনি জাস্ট আপনার মূল ফোকাস হচ্ছে কোডে, কে কী ইউজ করতেছে, কে কোথায় কী করতেছে, আপনার ডাজেন্ট ম্যাটার, আপনার মূল জিনিস কি কোড। ওকে, আচ্ছা। তো এখন এই যে দেখেন H1 যে করলাম, H1টা কি? H1 হচ্ছে হেডিং। আমরা যদি একটু প্রথম আলোতে ভিজিট করি, প্রথম আলোতে যাই আমরা, প্রথম আলো, আচ্ছা আমরা প্রথম আলোতে আসলাম। দেখেন এখানে এই লেখাটা একটু বোল্ড করা, তাই না? আবার এই লেখাটা কি? এই লেখাটা একটু লাইট, এই লেখাটা বোল্ড, এটা লাইট। মানে কি হেডিংগুলো হচ্ছে বোল্ড করা, আর যেই নর্মাল যে টেক্সটগুলো আছে সেগুলো কি, সেগুলো হচ্ছে নর্মাল লেখা, তাই না? তো আমরা যখন এই যে হেডিংগুলো দিব তখন আমরা এই H1 এর মাধ্যমে দিব। যদি আমি বলতেছি দিস ইজ এ হেডিং, এটা যখন আমি দিলাম, আমি যদি Ctrl+S দিয়ে, অবশ্যই আমাদের সেভ করতে হবে, হ্যাঁ, Ctrl+S দিয়ে সেভ না করে আপনি যদি রিলোড দেন আপনি কখনোই আউটপুট দেখতে পারবেন না। তো আমরা দিলাম, আমি যে এখানে দিচ্ছি, দেখেন এটা কিন্তু আমার বোল্ড করা হয়ে গেছে। আচ্ছা, এটা হেডিংস হয়ে গেছে। আচ্ছা, দিস ইজ এ হেডিং, আমরা চেঞ্জ করি, আবার Ctrl+S দিয়ে সেভ দিব, দেন হচ্ছে আমরা এখানে এসে রিলোড করব। তো এটা কি, এটা একটু বোল্ড করা। এখন আমি যদি এখানে একটা কিছু টেক্সট নেই, আমরা ডামি টেক্সট যদি আমরা নেই, আমরা ইউজ করব হচ্ছে লরেম ইপসাম। ওকে, এই সাইটগুলো আপনারা নোট করে রাখবেন। এই লিপসামে যে আমরা হচ্ছে টেক্সট নিতে পারি। আবার আপনি কি করতে পারেন, আপনি যখন লরেম লিখে ট্যাব দিবেন তখন আপনার জন্য VS কোড কিছু ডামি টেক্সট জেনারেট করে দিবে। মানে এটা আপনার ইমিটের জন্য হচ্ছে, আমি টগল করে দিচ্ছি। ওকে, আমার এখানে কিছু টেক্সট চলে আসছে, কিন্তু এগুলো সব ডামি টেক্সট, ডামি কন্টেন্ট, বা আপনারা এখান থেকেও হচ্ছে চাইলে এটি হচ্ছে কপি করে ইউজ করতে পারেন। আচ্ছা, এই যে দেখেন আমরা এখানে কিন্তু এটা চলে আসছে। দেখেন এটা আমাদের বোঝা যাচ্ছে এটা হেডিং, এবং এটা কি, এটা হচ্ছে আমাদের নর্মালি লেখা, যেমনটা এখানে যেরকমটা দেখাচ্ছে। এখন এই যে আমরা যখন নর্মালি কিছু লিখব, ওটা আমরা কি করব, ওটা আমরা Ctrl+X দিয়ে আমি কাট করছি, আমরা পি ট্যাগের ভিতরে রাখবো। পি কি? পি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, নর্মালি আমাদের যেই র্যান্ডম যে কন্টেন্টগুলো আছে সেইখানে আমরা এখানে দেখি কোনো কিন্তু চেঞ্জ নাই, ঠিক আছে? কিন্তু আমরা এগুলো কিসের মধ্যে রাখবো, আমরা প্রতিটা জিনিস এক একটা ট্যাগের ভিতরে রেখে দেব। এরকম আমাদের কয়টা হেডিং আছে, আমাদের এই H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ আছে। আমি এখানে H2 দিচ্ছি, এটা ধরেন আমি দিচ্ছি দিস ইজ হেডিং 2, তারপরে হচ্ছে দিস ইজ হেডিং 3। আচ্ছা, আপনাদের এখানে হয়তো বা অনেকেরই, আমি এটা Ctrl+Shift+D দিয়ে হচ্ছে কপি করতেছি এই জিনিসগুলা। আপনারা এখান থেকে হচ্ছে প্রিফারেন্সে যে মেবি বা কিবোর্ড শর্টকাটে যে এখান থেকে হচ্ছে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? এই যে কপি লাইন ডাউন, ঠিক আছে, Ctrl+Shift+D,
আপনার এখান থেকে হচ্ছে জিনিসগুলোকে চেঞ্জ করে নেবেন আপনাদের যেটাই সুবিধা হয়। আমার Ctrl+Shift+D-তে সুবিধা, আমি সেজন্য Ctrl+Shift+D করে নিছি। ওকে, আমি আবার একটু কপি করি, কয়েকটা কপি করে নিই। ওকে, এখন মনে হয় বেশি করছি। আচ্ছা, আমি এটা দিচ্ছি। আচ্ছা, এটা 2E হবে, আমাদের পরেরটা হবে 3। দেখেন, এটা কিন্তু আমাদের যেটা শুরু হবে H1 দিয়ে, শেষও কিন্তু H1ই থাকবে। জাস্ট পার্থক্য কি? পার্থক্য হচ্ছে একটা স্ল্যাশ। সবগুলো দেখেন শেষে কি একটা স্ল্যাশ আছে প্রতিটারই, যেটা শুরু নাম কিন্তু সেম আছে। এই যেমন হেড, শুরু শেষ একই। মানে কি আপনার হচ্ছে লেস দ্যান, গ্রেটার দ্যান সাইনের মাঝখানে আপনি হচ্ছে ট্যাগ নাম লিখবেন। ধরেন আপনি লিখতেছেন ডিভ, এটাও একটা ট্যাগ। শেষও কি হবে? শেষও হবে হয়েছে, এটা অটো ক্লোজ হয়ে যাচ্ছে, শেষও হবে এই ডিভ লিখে থাকবে। কিন্তু শেষটা আপনি কীভাবে বুঝবেন? বুঝবেন হচ্ছে এই স্ল্যাশের মাধ্যমে। মানে আপনার শুরু শেষ নাম একই থাকবে, আপনি কিন্তু এখানে ডিভের জায়গায় ডিভি লিখতে পারবেন না, তাই না? এটা কিন্তু আরেকটা, এটা কোনো ট্যাগ না, আপনাকে প্রপারই লিখতে হবে, দুইটা সেমই লিখতে হবে। আর কি করতে হবে? আর কি করতে হবে বলেন? আপনাদের এখানে একটা স্ল্যাশ দিয়ে দিতে হবে, ঠিক আছে, যাতে আপনারা বুঝতে পারেন যেটা হচ্ছে শেষ। আপনারা না, মানে ব্রাউজার বুঝতে পারবে যেটা আসলে শেষ, ঠিক আছে। এটা 4, দেন হচ্ছে এটা আমাদের 5, এরপরে হচ্ছে আমাদের এটা 8, 6। এই হচ্ছে আমাদের মোট 6টা হেডিং। আমরা যদি একটু দেখি, ফার্স্টেরটা হচ্ছে সবার বড়, তারপরে এটা হচ্ছে একটু ছোট, তার ছোট, এটা ছোট, এটা আর এটা একদমই ছোট। আমরা এখন আউটপুট একটু দেখি। আমি এখানে Ctrl+R দিচ্ছি, দেখেন এই যে এটা একবারই ছোট, এটা যাচ্ছে চলছে, তার চেয়ে এটা। ওকে, তো যখন আমাদের ধরেন একটু ছোট টাইপের কিছু লাগবে, তখন আমরা হচ্ছে এই ধরেন হেডিং 3, মানে সবই হেডিং 3 দেওয়া। আচ্ছা, আমি এটা একটু চেঞ্জ করি, এটা হচ্ছে 4, দেন হচ্ছে 5, এরপরে হচ্ছে 6। ওকে, তো এখন আমি একটু জুম করতেছি, আমি এটা ইন্সপেক্ট করতেছি। ইন্সপেক্ট করে দেখেন, যে বডি আমরা ক্লিক করলাম, এটা কিন্তু আমরা যে কোডগুলো করছি না, এটাই কিন্তু এখানে সব দেখাচ্ছে, ঠিক আছে। এই যে HTML, তারপরে যে হেড, এরপর এখানে বডি, এখানে আমরা এই ট্যাগগুলো, যখন আমি এখানে মাউসগুলো রাখতেছি, দেখেন আমার কিন্তু দেখাচ্ছে আমি কোনটা সিলেক্ট করতেছি। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? তো আমাদের ইন্সপেক্ট করাটা অবশ্যই অনেক ভালো করে শিখতে হবে, ঠিক আছে। যখন আমি এখানে দিতেছি, আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে ডিসপ্লে ব্লক করে দেওয়া ওর, আর কি করা, ওর একটা ফন্ট সাইজ দেওয়া হচ্ছে 0.67 EM। ইএমটা কি? 1 EM হচ্ছে আপনারা কিছু পিক্সেল আছে, যেমন আমরা প্রতিটা হচ্ছে পিক্সেল ওয়াইজ করে নিই, হ্যাঁ। যেমন ইউনিট থাকে না, যেমন 1 মিটার 2 মিটার এরকম হচ্ছে, এইসবে হচ্ছে আমাদের পিক্সেল ইউজ করতে হয়, PX পিক্সেল। যেমন হচ্ছে 16 পিক্সেল, 16 পিক্সেলে আপনার হচ্ছে 1 EM। তো আপনারা এইভাবে একটু কাউন্ট করে নেবেন যে ওইটাতে কতটুকু হইতে পারে। তো অতটুকু হচ্ছে মানে ডিফল্টভাবে কিছু স্টাইল হচ্ছে দেয়া আছে, ব্রাউজারের জন্য ডিফল্ট কিছু স্টাইল HTML দিয়ে আছে। আমরা এগুলো ওভাররাইট করতে পারি কিসের মাধ্যমে? আমরা এগুলো ওভাররাইট করতে পারি হচ্ছে CSS এর মাধ্যমে। ওকে, এতটুকুতে তো কারো কোনো প্রবলেম নাই? কারো কোনো প্রবলেম আছে যে বুঝি নাই বা কিছু থাকলে একটু জিজ্ঞাসা করেন। আচ্ছা, গুড। বাকিদের কি? আচ্ছা, গুড। সবাই একটু হচ্ছে রেসপন্স করবেন, বা হচ্ছে কারো কথা বলতে অসুবিধা হলে আপনারা হচ্ছে মেসেজ করবেন এখানে, তাহলে আমি অ্যাটলিস্ট বুঝতে পারবো যে না কারো কোনো কোশ্চেন আছে কি নাই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের হেডিং আমরা দেখলাম, তারপরে এটা আমরা প্যারাগ্রাফ দেখলাম। আমরা কিন্তু চাইলে এই যে দেখেন এখানে আমাদের ইমেজ আছে, তাই না? আমরা কিন্তু ইমেজও নিতে পারি। আমরা ইমেজ কোথা থেকে নিব? আমরা ইমেজ গুগল থেকে নিব না, আমরা নিব হচ্ছে, আপনারা পিক্সেলস ইউজ করতে পারেন, অথবা আপনারা ইউজ করতে পারেন পিকজাবে। এগুলা কিন্তু আপনারা অবশ্যই নোট করে রাখবেন, হ্যাঁ। যা এগুলো আপনাদের ইন ফিউচার হচ্ছে ইমেজ নিতে হেল্প করবে। পিকজাবে অথবা আপনারা নিতে পারেন আনস্প্লাশ থেকে। এই 3টা সাইট থেকে আপনারা হচ্ছে প্রিমিয়াম সাইজের বা প্রিমিয়াম কোয়ালিটির ইমেজগুলো নিতে পারবেন। তো ধরেন আমি এখান থেকে কি ইমেজ নিব?
আমি এখান থেকে নেব হচ্ছে ধরেন বিজনেস অ্যান্ড ওয়ার্কে যাচ্ছি। আচ্ছা, সাইটগুলোর লিঙ্ক দেখেন, pixels.com, তারপরে হচ্ছে pixabay.com, দেন হচ্ছে unsplash.com। ওকে, ধরেন আমি এখান থেকে ইমেজ নিব হচ্ছে যে এটা, এখান থেকে আমি হচ্ছে ডাউনলোড, এখান থেকে আপনি হচ্ছে স্মল, লার্জ হচ্ছে আর মিডিয়াম সাইজ নিতে পারেন। তো আমি ধরেন মিডিয়ামটা নিলাম। আমি এটা কোথায়, আমি এটা শো ইন ফোল্ডার দিচ্ছি। আমার এটা ডাউনলোডে হচ্ছে সেভ হয়েছে। আমি এটাকে কী করব, কাট করে নিয়ে যাব। কাট করে আমার প্রজেক্ট ফোল্ডার কোথায়, আমার প্রজেক্ট ফোল্ডার মেবি এখানেই থাকার কথা, এই যেটা। এটাকে আমি একটু কমেন্ট করে আচ্ছা পরে করি। এই ডে ওয়ানের ভিতরে আমি একটা ফাইল তৈরি করব, ফোল্ডার তৈরি করব ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি করলাম। আমি এটাকে পেস্ট করে দিলাম এখানে, এবং আমি ইমেজটার নামটা রিনেম করে দিচ্ছি। যেমন কি দিব, 1.jpg দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমার সেই ইমেজটা। এখন এটা কিসের মধ্যে, এটা একটা ফোল্ডারের ভিতরে। তো আমরা ইমেজটাকে আমাদের ফাইলে অ্যাড করব। কিভাবে অ্যাড করব, আমি ধরেন পি ট্যাগের পরে আমি হচ্ছে ইমেজ ট্যাগটা রাখবো। তো আমি আইএমজি নামে একটা হচ্ছে ট্যাগ আছে আমাদের ইমেজকে কল করার জন্য। আমরা এটা লিখে ট্যাব দিব। কি আসলো, এসআরসি আর এএলটি আসলো। আচ্ছা, এগুলা কি, এগুলো হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এই এসআরসির ফুল মিনিং হচ্ছে সোর্স। আপনার যে ইমেজটা আছে এটা কোথায় আছে আপনি এখানে ওকে বলে দিবেন না, কি শো করাবে। আর এএলটি মানে কি, অল্টারনেটিভ মানে কি, এটা কেন ইউজ করব, ধরেন কোনো কারণে আপনার এই সোর্সে যে লিঙ্কটা দিলেন বা যে লিঙ্কটা সেট আপ করলেন ওটা কোনোভাবে শো করতেছে না, তখন আপনি কি করবেন, এই অল্টারনেটিভে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে এখানে আপাতত শো করাবে। যেমন আপনি লিখতে পারেন যে এখানে একটা ইমেজ দেয়া আছে যে দিস ইজ অ্যান ইমেজ, আমি লিখে রাখলাম। এবং এখানে কিভাবে আমি করব, দেখেন আমার ইমেজটা কোথায় আছে, এই ইমেজেসের ভিতরে। তা আমি আগে কি করতে হবে, আমাকে পাথটা ঠিক করে দিতে হবে। আমি লিখব ইমেজেসের ভিতরে, দেন হচ্ছে স্ল্যাশ দিব, তারপর কি 1.jpg নামে হচ্ছে আমাদের ফাইল নেমটা। সিম্পল, আমরা ফোল্ডারের নামটা দিলাম ইমেজেস, বানান ভুল করা যাবে না। দেন এক্সটেনশন সহ কিন্তু আমাদের নামটা লিখতে হবে, 1.jpg দিয়ে দিলাম। আমি এটা সেভ করলাম। সেভ করে আমি যখন আমার ব্রাউজারে দেখব কোথায়, তো এখন দেখেন এই যে ইমেজটা কিন্তু বিশাল বড়, ইমেজটা চলে আসছে তো, তাই না, বড় হোক ছোট হোক ইমেজটা চলে আসছে। এখন কি করব, এখন ধরেন আমি এই জেপিজির জায়গায় পিজি দিয়ে রেখেছি। এখন কি হবে, এখন আমি যদি এটাকে রিলোড করি, দেখেন দিস ইজ অ্যান ইমেজ শো করতেছে। কোনটা শো করতেছে, এই যে আমরা অল্টারে যে লেখাটা লিখে রাখছি দিস ইজ অ্যান ইমেজ, এখানেই কিন্তু সেটাই শো হচ্ছে। ঠিক আছে, এখন আমরা এটা লিঙ্কটাকে ঠিক করে দিচ্ছি। এখন আমরা এটার একটা হাইট উইথ দিয়ে দিচ্ছি। আমরা ধরেন এখানে হাইট দিচ্ছি, এখানে পিক্সেল বা কিছু দিতে হয় না, এখানে আমরা ধরেন 500 দিচ্ছি হাইট, আর এটা একটা উইথও দিয়ে দিচ্ছি। হাইট উইথ তো আমরা বুঝি, তাই না, এটিও কিন্তু হচ্ছে একটা অ্যাট্রিবিউট। উইথ দিয়ে দিচ্ছি আমরা, উইথ কত দেবো, উইথ দিলাম ধরেন 400। সেভ করতেছি, সেভ করার পর এখানে রিলোড করলে দেখেন আমাদের ইমেজটা ছোট হয়ে গেছে। আমরা হাইটটা একটু কমিয়ে দেই, আমরা হাইট করে দিই হচ্ছে ধরেন 300। এই যে আমাদের ইমেজটা। ঠিক আছে, কারো কোনো প্রবলেম আছে এইখানে, বাকিরা? আচ্ছা, গুড। আমাদের এখানে আছি আমরা এখন মনে হয় 21 জন বা 20 জন আছি। তো 20 জনের মধ্যে মাত্র 2-3 জনেরই হচ্ছে প্রবলেম নাই, বাকি সবারই প্রবলেম। আপনারা তো রেসপন্স করবেন, যে এখানে যারা আছে তারা অ্যাটলিস্ট মেসেজ করেন যে কোনো প্রবলেম আছে কি না, বা না হলে আনমিউট করে কথা বলেন। ওকে, বুঝিনি কি, পিকচারের সাইজটা নিয়ে
আসলে পিক্সেল এটার সাইজ নিয়ে আমরা এখান থেকে কখনো দিব না, এটা আমরা হ্যান্ডেল করব হচ্ছে সিএসএস মাধ্যমে। এটা জাস্ট আমি হচ্ছে এখন আপাতত দেখালাম যে আমরা চাইলে এভাবেও হচ্ছে ইমেজটাকে ছোট বড় করতে পারি। আপনি এখানে চাইলে কিন্তু 30, এটা কিন্তু 30 পিক্সেল, সরি 30 পিক্সেল আমরা দিতেছি, হ্যাঁ, কিন্তু এখানে পিক্সেলটা না দিলেও হয়, আবার দিলেও কোনো প্রবলেম নেই। ধরেন 30 পিক্সেল বাই 30 পিক্সেল দিচ্ছি আমি এখানে করলাম। দেখেন আমার ইমেজটা কিন্তু একদম ছোট হয়ে গেছে এখানে, এই যে দেখছেন ইমেজটা, মানে একটা হাইট উইড। আমার ইমেজটা কি অনেক বড় ছিল না, তো এটাকে আমি কি করলাম, এটাকে একটু ছোট করে দিছি যেন আমরা এখানে দেখতে পাই ঠিক মতো। সেই জন্য আমি আপনার মানে ধরেন আপনি এখান থেকে ইন্সপেক্ট করে কি করবেন, ইন্সপেক্ট করে আচ্ছা দেখেন আমার এটা কিন্তু আলাদা উইন্ডোজ, আপনাদের এটা হতে পারে এখানে এভাবে থাকতে পারে, অনেক ছোট থাকতে পারে, লেখাগুলো দেখতে পারবেন। আপনার কন্ট্রোল ধরে মাউসের যে হুইল বাটনটা মানে যে ঘোরানোর ওটা হচ্ছে উপরে নেবেন, তাহলে এটা বড় হয়ে যাবে। আপনারা এটা চাইলে এই যে 3 ডটটা যে আছে এখানে আপনারা এটা নিচে রাখতে পারেন, আবার হচ্ছে এটা এই সাইডে রাখতে পারেন, আবার এটাকে এই যে আলাদাও নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, দেন এখান থেকে ধরেন আপনি এই যে এখানে হচ্ছে ডাবল ক্লিক করেন, এখান থেকে দেখেন আমি দেখাচ্ছি, এখানে ধরেন 600 দিলাম হাইট, দেখেন এটা কিন্তু বাড়ছে, দেখছেন এখান থেকে কিন্তু আমরা বাড়াতে পারতেছি। আবার এখান থেকে আপনি করেন, এখানে আপনি দেন হচ্ছে 800, দেখেন আপনার এখানে বাড়লো। এই দেখেন এখানে একটা কি আসলো, স্ক্রল বার, এটা কখনো ভুলেও আসা যাবে না। যখনই মনে করবেন আপনার এই সাইডে স্ক্রল বার চলে আসছে, মনে করবেন আপনার সাইটের অবস্থা 12টা বেজে আছে, হ্যাঁ ঠিক আছে। কারণ এটা কি, এটা হচ্ছে রেসপন্সিভনেসের সবচেয়ে বড় একটা সমস্যা, এই নিচের দিকে এই জিনিসটা আসা, স্ক্রল বার, নিচে স্ক্রল বার আসা যাবে না। তো আমি এখানে কি করতেছি, এটা 800 না দিয়ে আমি এটাকে দিচ্ছি হচ্ছে ধরেন 700 দিয়ে দেখি, এই যে ছোট হয়ে গেছে। আর এটার হাইটটা আমরা একটু কমিয়েই রাখি, এটা আমরা রাখতেছি 400। দেখেন আমরা কিন্তু এইখান থেকে দিতে পারতেছি, কিন্তু এটা কি, এটা হচ্ছে আমাদের টেম্পোরারি আমরা এখান থেকে ডিজাইন করতে পারি বা দেখতে পারি আউটপুটটা কেমন আসবে বা লুকটা কেমন আসতেছে। কিন্তু যখনই আমি এখানে রিলোড করব, দেখেন আমার এটা আগের মতো হয়ে গেছে, কোন রকম যেটা আমাদের এখানে কোড করা আছে ওই রকম হয়ে গেছে। তো আপনি যখনই এটা হচ্ছে কিছু চেঞ্জেস করবেন, তো সাথে সাথে কোডটা এসে আপনার এখানে বসিয়ে দেবেন, না দিয়ে যদি আপনি এখানে রিলোড দিয়ে দেন আপনার কিন্তু জিনিসটা চলে যাবে। ওকে, আচ্ছা, তো আমরা এখন কি করতে পারি, আমরা কিন্তু এখন ইমেজও আমাদের এখানে আনতে পারতেছি। আর আপনারা অবশ্যই ইমেজেসগুলো আমি যেভাবে দেখাইছি এই ইমেজেস ফোল্ডারের ভিতরে যদি বড় বিটগুট নাম থাকে নামগুলোকে চেঞ্জ করে নেবেন, কিন্তু এই যে পিএনজি বা জেপিজি মানে ডটের আগে যে অংশটুকু থাকবে ওগুলা কিছু চেঞ্জ করবেন না। ওকে, ডট পিএনজি বা জেপিজি যেটাই হোক ওইটুকু ঠিক রাখবেন, বাকি হচ্ছে যে নামগুলো থাকবে ওইটুকু আপনারা লাগলে চেঞ্জ করে নিতে পারেন। আর হচ্ছে অবশ্যই এরকম ইমেজেস নামে একটা ফোল্ডারের ভিতরে এই ফাইলগুলো রাখবেন। আমরা ফাইল সেটআপও দেখবো, যখন আমরা সিএসএস যাব তখন আমরা ফাইল সেটআপগুলো দেখবো কোন কোন ফোল্ডার থাকবে আমাদের বা কী থাকবে। তো আজকে হচ্ছে আমরা দেখতেছি না, আজকে ইমেজেস ফোল্ডার পর্যন্তই দেখি। এরপরে কি করতে পারি, এরপরে আমরা আমাদের দেখেন আমরা হচ্ছে ব্যাকে যাই, এই যে যেমন এখানে অনেক কিছু দেয়া আছে, এগুলোকে কি বলে, এগুলোকে বলে হচ্ছে মেনু। আমরা যদি আবার একটু প্রথম আলোতে যাই, প্রথম আলো, এই প্রথম আলোতে যাই, এখানেও দেখবেন এখানে কি উপরে এটাকে বলে হচ্ছে লোগো। লোগো কি, লোগো হচ্ছে আপনার ব্র্যান্ডের যে নেম, হ্যাঁ ওইটা হচ্ছে লোগো। এটা যে কোনো কিছু হতে পারে, টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, এনিথিং। এখানে কি আছে, এই যে এটি হচ্ছে কি, এগুলা হচ্ছে আপনাদের, এগুলোকে বলে হচ্ছে মেনু, ঠিক আছে, মেইন মেনু এটা। আবার নিচে দেখেন নিচেও থাকবে, যেটা নিচে থাকে ওটাকে বলা হচ্ছে ফুটার মেনু। এই যে যেমন এগুলা হচ্ছে কি ফুটার মেনু, এটা হচ্ছে আপনার মেইন মেনু। তো এই মেনুগুলো আমরা তৈরি করতে পারি, অনেকভাবে তৈরি করতে পারি। আমরা আপাতত একটু দেখি যে আমরা কীভাবে এরকমভাবে সাজে লিখতে পারি, বা আমরা আগে লিঙ্ক করা দেখব। যেমন আমি যখন এইখানে এটা কেটে দেই, এটাকে একটু সামনে আনি। আচ্ছা, আমরা যখন এখানে যে করোনা ভাইরাসে ক্লিক করতেছি ও কিন্তু আমাদের এই করোনা ভাইরাস এখানে নিয়ে যাচ্ছে। এখানে আমরা যখন আবার ক্লিক করব
তখন কি আমাদের ও এটাতে নিয়ে যাচ্ছে, মানে কি আমাদের জিনিসগুলো কিন্তু ক্লিক করলে চেঞ্জ হচ্ছে, মানে অন্য জায়গায় রিডাইরেক্ট হচ্ছে। তো এরকমটা আমরা কিভাবে করতে পারি, আমরা করতে পারি হচ্ছে এ ট্যাগের মাধ্যমে। এ ট্যাগ কি, এ ট্যাগ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। লিঙ্ক আপের জন্য আমরা এই এ ট্যাগটি ইউজ করব, যার নাম হচ্ছে অ্যাঙ্কর। এখন এখানে আবার কি আরেকটা অ্যাট্রিবিউট, সেটার নাম কি এইচরেফ। এইচরেফটা কি হাইপার রেফারেন্স, মানে এটার মাধ্যমে আপনি হচ্ছে কিসে ক্লিক করলে কোথায় যাবে এটা দেখাতে পারবেন। ধরেন আমি এখানে দিচ্ছি, কি দিব, ধরেন প্রথম আলো দিচ্ছি, বা আমি ধরেন এখানে যেই লিঙ্কটা আছে যে prothomalo.com, এটাকে কপি করতেছি, কপি করে এখানে বসিয়ে দিলাম prothomalo.com। এখানে আমি দিতেছি ধরেন ভিজিট, আমাকে এখানে অবশ্যই কিছু লিখে রাখতে হবে, না হলে কিন্তু কিছু শো করবে না। ভিজিট প্রথম আলো। এখন আমি এখানে আসলাম, আমার সাইটে যাচ্ছি, আমি এখানে রিলোড করছি, এই যে দেখেন ভিজিট প্রথম আলো। এটার একটা কালার কিন্তু দেয়া আছে, কি কালার হয়ে আছে, এটা বেগুনি কালার। মানে এটা হচ্ছে আপনি যখন একটা সাইট ভিজিট করে ফেলবেন ওটার কালার এরকম বেগুনি হয়ে যাবে। এখন ধরেন আমি সাপোজ এখানে অন্য কিছু লিঙ্ক দিতেছি দেখানোর জন্য, যে সাইটটা আমি ভিজিট করি নাই ওটা এরকম হয়ে থাকবে। যখন আমি এটাতে ক্লিক করব, দেখেন ক্লিক করছি, যখন করব তখন এটা কালার লাল হয়, ঠিক আছে। যখন ক্লিক করব এটা কালার লাল হয়, এটা হচ্ছে ডিফল্ট স্টাইল দেয়া। একটা লিঙ্ক হচ্ছে ডিফল্টভাবে আন্ডারলাইন হয়ে থাকে, এটার কালার হয়ে থাকে হচ্ছে এরকম নীল কালার। যখন আমি এটাকে ক্লিক করি তখন হয় এটা লাল, আর যখন আমি এটা ভিজিটেড হয়ে থাকে, লিঙ্কটা আমি ভিজিট করছি, তখন কি হয়, তখন এটা ওই পার্পল কালার হয়ে যায়। ওকে, তো এটা হচ্ছে বিভিন্ন ধরনের কালার সিস্টেম দেয়া আছে। এই যে রিলোড করলাম, এই যে পার্পল কালার, মানে কি আমি লিঙ্কটা ভিজিট করছি। এখন যদি আমি এটাতে ক্লিক করি, এই যে লাল হয়েছিল, কিন্তু আমাকে কোথায় নিয়ে আসছে, প্রথম আলোতে। কিন্তু আমাদের সাইটটা কোথায়, ওটা কিন্তু নাই, ওটা এই পেজেই ওপেন হয়েছে লিঙ্কটা। তা আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে না, এটা হচ্ছে নিউ যে ট্যাব আছে, নিউ ট্যাবে ওপেন হবে। তো এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব, যার নাম হচ্ছে টার্গেট। টার্গেট কি করে দিব, টার্গেট করে দিব হচ্ছে ব্ল্যাঙ্ক। ওকে, টার্গেট ব্ল্যাঙ্ক করে দিলে কি হবে, আমরা এই যে প্রথম আলোতে ক্লিক করলাম, দেখেন এটা আমাদের নিউ পেজে ওপেন হচ্ছে। তো আমরা লিঙ্ক আপ করা বুঝলাম নাকি কোনো প্রবলেম আছে এখানে? আপনারা এখানে চাইলে যে কোনো হচ্ছে সাইট, বা আপনি ধরেন এখানে হচ্ছে আরেকটা লিঙ্ক নিচ্ছি, সেটা নিতে পারি। আমি এখানে আরেকটা ট্যাগ ইউজ করব, বিআর। বিআর হচ্ছে ব্রেক। ব্রেক কি, মানে হচ্ছে ও হচ্ছে লাইন ব্রেক করে। যেমন দেখেন আমি এটা এখানে দেখাচ্ছি, সাথে হচ্ছে এখানে আপনি অনেকগুলো স্পেস দিলেন, বা লরেম ইপসামের পর অনেকগুলো স্পেস দিলেন, অনেকগুলো দিলেন, সেভ করলেন, আসলেন এখানে রিলোড করলেন, কিছু কি হয়েছে, আপনার এখানে কোনো স্পেস আসে নাই। এটা কিভাবে আসবে, আপনি ধরেন এখানে বিআর ট্যাগ ইউজ করেন, বিআর ব্রেক, বিআর আরও বিআর দিলাম আমি এখানে। এখন যদি আমি এখানে এসে রিলোড করি, এই যে দেখেন আমি কিন্তু স্পেসটা নিতে পারছি। তো আমরা যদি এরকম আমাদের কোনো লাইন ব্রেক লাগে, বা এরকম যদি আমরা কোনো ব্রেক চাই, তখন আমরা বিআর ট্যাগ ইউজ করব। এবং মনে রাখতে হবে যে বিআর এবং ইমেজ ট্যাগ, এটার কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই। ওকে, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, আর এরা হচ্ছে কি ডাবল ট্যাগ। ওকে, তো অনেকে আবার হচ্ছে এটার শেষে এরকম একটা সাইন ইউজ করে, ফরওয়ার্ড স্ল্যাশ। সো এটা ইউজ করতে পারেন, আবার না করলেও কোনো প্রবলেম নেই। বুঝা গেছে জিনিসটা? ওকে, গ্রেট, আপনারা খুব ভালো বুঝেন। আচ্ছা, আমি তাহলে এখানে একটা কি করতেছি, বিআর ট্যাগ দিচ্ছি। আমি আরেকটা লিঙ্ক ট্যাগ নিলাম, আমি এখানে দিতেছি https://google.com। এখানে আমরা দিতে পারি হচ্ছে আস্ক এনিথিং ইন গুগল। তো দেখেন এখানে আমাদের google.com চলে আসলো। আমরা যখন এখানে ক্লিক করতেছি, ও আমাদের কী করলো, google.com-এ নিয়ে গেল। ঠিক আছে, তো আমরা আবার ব্যাকে চলে আসলাম। তো আমি চাচ্ছি এটা হচ্ছে নিউ পেজে হচ্ছে আসবে। তো আমরা কি করতে পারি, টার্গেট, আমরা চাইলে এখানে কিন্তু নিউও দিতে পারি,
বা আমরা চাইলে ব্ল্যাঙ্কটাও দিতে পারি। তো এখানে হচ্ছে আস্ক এনিথিং ইন গুগল, আমরা এটা কিন্তু নিউ ট্যাবে চলে আসছে, ঠিক আছে। তো ধরেন এখন আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে এটি আমি কেটে দিচ্ছি। আমি এখানে হচ্ছে কিছু এ টেকনিক, যেমন এখানে আমরা যদি কিছু না দিতে চাই তাহলে আমরা হচ্ছে এখানে এই একটা হ্যাশ সাইন দিয়ে দিতে পারি। ধরেন আমি এখানে দিতে পারি হোম, তারপরে কন্ট্রোল শিফট ডি দিচ্ছি আমি কপি করার জন্য, হোম, অ্যাবাউট, তারপর হচ্ছে সার্ভিসেস, এরপর আমরা দিতে পারি ব্লগ। আমরা কিন্তু এটা একটা মেনু তৈরি করতেছি, কিন্তু আমরা মেনু আসলে এভাবে তৈরি করব না, আমরা আরও সুন্দরভাবে মেনু তৈরি করব সিএসএস এর মাধ্যমে। এটা জাস্ট এমনি দেখাচ্ছি। এই যে দেখেন আপনারা এইভাবে একটা মেনু কিন্তু তৈরি হয়ে গেল। কিভাবে? এই যেটির মতো, যদিও এটা স্টাইল কোনো কিছু দেয়া নাই, একটা ডিফল্ট স্টাইল দেয়া। তো এটা আমরা কিন্তু এখন যদি আমি ক্লিক করি তাহলে এটা কিন্তু ক্লিকেবল হয়ে গেছে। দেখছেন মাউসটাও এরকম হচ্ছে, যেমন এখানে দিলে হয়, এখানে দিলে হয়, এখানে দিলে কিন্তু হয় না। তো যেখানে লিঙ্ক হবে এই আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তা আমাদের কি আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ধরেন আমাদের এখানে কিন্তু অনেক ধরনের পেজ থাকতে পারে। আমাদের index.html থাকবে। ইন্ডেক্স কি? হোম পেজটাকে আমরা ইন্ডেক্স পেজ বলি, মানে সূচি। আমাদের ব্রাউজারটা হচ্ছে এমনভাবে তৈরি করা যে ও ইন্ডেক্স পেজটাকে, আপনার এখানে ধরেন আমি বলতেছি যে আপনার এখানে হচ্ছে সরি, এটা আসলে কথা বলতে বলতে অনেকক্ষণ, HTML, তারপর about.html, তারপর হচ্ছে আমরা দিতে পারি কোথায় services.html, এরপরে হচ্ছে কি blog.html, আর কিছু আছে কন্ট্যাক্ট। এরকম আমাদের আরও অনেক পেজ থাকতেই পারে, ঠিক আছে। contact.html, এরকম অনেকগুলো পেজ থাকলো। এখন আপনি চাচ্ছেন যে যখন আপনি হোমে ক্লিক করবেন ওটা এখানে আসবে, যখন অ্যাবাউটে ক্লিক করবেন তখন অ্যাবাউট পেজে চলে যাবে। আমি এই পেজগুলো কেটে দিচ্ছি। তো এখন কি করব? এটা করার জন্য আপনি এই যে এখানে যে দিয়ে রাখছেন, আপনি এক্সটার্নাল লিঙ্কও ইউজ করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, আপনি এখানে লিখতে পারেন index.html, তারপর এখানে কি করতে পারেন, এখানে হচ্ছে আমাদের about.html। এরপর এটি কিন্তু আমরা আমাদের যে নিজস্ব যে পেজগুলো আছে, এই যে পেজগুলো এগুলো কিন্তু ইউজ করতেছি। services.html, দেন হচ্ছে blog.html, এরপরে কি contact.html। সেভ করলাম, এখানে এসে রিলোড করতেছি। আচ্ছা blog.html দেই নেই, আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ, blog.html। আচ্ছা এই যে হোমে ক্লিক করলে এই যে দেখেন এই পেজটাই রিলোড হচ্ছে। অ্যাবাউটে যখন ক্লিক করতেছি এটা কিন্তু এই যে দেখেন উপরে লিঙ্ক, এটা হচ্ছে ইউআরএল বলে উপরেরটাকে প্রতিটারই, যেমন এই যে এটা আর কি উপরেরটা হচ্ছে ইউআরএল, তাই না। তো আমাদের এগুলো কি ইউআরএল। তো এটা কি লাস্টে কি হলো, about.html চলে আসছে। আমরা ব্যাকে যাই, আমরা সার্ভিসেস ডটে যাই, এখানে দেখেন services.html। এখন আমরা যদি প্রতিটাতেই এখানে যদি এই সেম কোডগুলো দিয়ে রাখি, এখানে দিলাম, এখানে দিলাম, যেগুলো তো আমাদের এগুলো ব্ল্যাঙ্ক ছিল তাই কি আমাদের কিছু শো করতেছিল না। কন্ট্যাক্টে দিলাম, তারপরে ইন্ডেক্সে তো আসছে, সার্ভিসেও দিয়ে দিলাম। এখন যদি আমরা হচ্ছে এখানে রিলোড করি, দেখেন ব্লগে ক্লিক করতেছি blog.html আসছে, আবার হোমে ক্লিক করতেছি এটা কি হোম index.html চলে আসছে। কন্ট্যাক্টে ক্লিক করলে এই যে উপরে দেখেন contact.html, এখানে যাই contact.html, আবার হোমে আসতেছি index.html। তো আমরা পারলাম একটা সিম্পল HTML দিয়ে একটা মেনু তৈরি করতে। মেনু কিন্তু এটাই, কিন্তু জাস্ট আমাদের ডিজাইনটা আরেক রকম হয়। আমরা যদি চাই যে এখানে হচ্ছে আমরা অ্যাবাউট আছে হচ্ছে বলবো আমাদের নিজস্ব সম্পর্কে, এই যে এইগুলা হচ্ছে আমরা এক একটা ডিভের মধ্যে রাখবো। ডিভ কি? ডিভ হচ্ছে ডিভিশন, মানে আপনার যে এক একটা সেকশন থাকবে
ওই সেকশনগুলোকে হচ্ছে আমি বলতেছি যে ডিভ, ঠিক আছে। একটা মিনিট একটু ওয়েট করবেন। আচ্ছা, তো আমরা হচ্ছে ডিভ নিচ্ছি। ডিভ এখানে আমি হচ্ছে আমার কোডগুলোকে দিয়ে দিচ্ছি। এই ডিভ ট্যাগের ভিতরে আমরা হচ্ছে আমাদের সকল কোডগুলোকে রাখবো। এরকম আমাদের হাজার 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 ডিভ হবে, সেকশন হবে, বা আমরা এখানে হচ্ছে চাইলে সেকশন ট্যাগও নিতে পারি। সেকশন একই, ঠিক আছে। সেকশন ট্যাগের ভিতরে আমরা হচ্ছে এগুলা দিয়ে দিলাম, কোনো চেঞ্জেস কিন্তু আসবে না, ঠিক আছে, সবই সেম থাকবে। জাস্ট আমরা এটাকে একটা অর্গানাইজভাবে রাখতেছি। সেম এখানেও আমরা করতেছি, এখানে আসি, এখানেও করে দিচ্ছি অ্যাবাউট, এখানে আসি, ওকে। সেকশন ট্যাগের ভিতরে সবগুলোকে রাখলাম, কিন্তু আমাদের কিন্তু কোনো চেঞ্জেস আসবে না, সব ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি করব, এখন ধরেন আমার এখানে আরেকটা সেকশন আছে, সেটা কি, এটা কি পেজ, আমাদের ব্লগ পেজ। তো আমরা এখানে লিখে দিতে পারি, আমরা একটা পি ট্যাগ নিতে পারি, বা আমরা একটা H1 ট্যাগই নিতে পারি, H1 ট্যাগ নিতে পারি, ব্লগ পেজ। দেন আমরা চাইলে আর এইটাকেই কপি করে নেই, কপি করে নিয়ে একটা সেকশন নিচে দিতে পারি। এরকম আমরা অনেক সেকশন, অনেক ডিভ নিতে পারবো, কোনো প্রবলেম নেই। আমরা একটা সেকশনের ভিতরে বা একটা ডিভের ভিতরে আরও অনেকগুলো ডিভ নিব, কিন্তু সেকশন ট্যাগ মানে একটা সেকশন যখন আমাদের শুরু হবে, ধরেন এটা আমাদের মেনু সেকশন, এটা কি, এটা আমাদের ধরেন কন্টেন্ট সেকশনে, এটা আমরা কি করতে পারি, আমরা কিন্তু কমেন্ট করে রাখতে পারি, যেটা আমাদের নিজস্ব বোঝার জন্য। ধরেন আপনি এখন কোড করতেছেন, আপনার সব মনে আছে, 2 দিন 4 দিন 5 দিন মনে রাখলেন, কিন্তু যখন আপনি ওই সেম কোডটা 1 বছর পর, 5 মাস 6 মাস পর দেখবেন, আপনি কিন্তু ভুলে যাবেন যে আপনি কোথায় কি রাখছিলেন, কোনটা কিসের জন্য। কারণ এরকম হাজার 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 ডিপ থাকবে, সেকশন থাকবে। তো আইডেন্টিফাই করার জন্য আমরা হচ্ছে কমেন্টিং করি। তো HTML এ কমেন্টিং কিভাবে করে, গ্রেটার দেন, আমরা দিচ্ছি হচ্ছে গ্রেটার দেন সাইন, একটা এক্সক্লামেশন সাইন, তারপরে ড্যাশ ড্যাশ, অটো হয়ে যাচ্ছে। আপনারা শর্টকাটে কিভাবে করতে পারেন, আপনারা কন্ট্রোল লিখে এই যে স্ল্যাশ আছে না, যে কোশ্চেন মার্কের সাথে এই স্ল্যাশটা দিলে, কন্ট্রোল স্ল্যাশ দিলে আপনার এখানে কমেন্টিং হয়ে যাচ্ছে। এটা ধরেন আমার হচ্ছে মেনু সেকশন, এটা কিন্তু আমাদের ব্রাউজারে শো করবে না। আমরা যদি এটা কোন পেজ, আমাদের কন্টাক্ট আস পেজ, আমরা যদি এখানে রিলোড দেই, কন্টাক্ট আসে যাই, এখানে ব্লগ পেজ দেখাচ্ছে। আচ্ছা, আমরা এটা একটু চেঞ্জ করে নিই, কন্ট্যাক্ট পেজ, ঠিক আছে, এটা কিন্তু কন্ট্যাক্ট পেজ। কিন্তু আমাদের যে এই যে মেনু সেকশন যে লিখলাম, এটা কি দেখাচ্ছে, এটা ধরেন আমাদের হচ্ছে, আমরা লিখতে পারি এখানে, কমেন্টিং করতে পারি যে আমাদের মেইন কন্টেন্ট, ওকে। আমরা এখানে হচ্ছে করলাম, কিছু কিন্তু দেখাচ্ছে না। কিন্তু আমরা ইন্সপেক্ট করি, আমরা যদি এখানে ইন্সপেক্ট করে দেখি, তাহলে দেখবেন আপনি কিন্তু এখানে যে বডি ট্যাগের ভিতরে এই যে দেখেন মেনু সেকশন এবং এই যে মেইন কন্টেন্ট, এটা কিন্তু দেখতে পারতেছেন। তো কমেন্টিংটা জাস্ট আপনার নিজস্ব বোঝার জন্য, বা আপনি যদি আপনার এই কোডটা ধরেন আপনি ক্লায়েন্টের জন্য করতেছেন, তো আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপ করতেছেন, কেউ একজন হচ্ছে ব্যাক এন্ড করবে, তো সে যেন আসলে ইজিলি বুঝে দেখতে পারে যে না, কোথায় কি আছে, কোনটা আমার কিসের জন্য কোন সেকশন, বা কোনটা কিসের জন্য কি করা, এটা যেন ইজিলি আইডেন্টিফাই করা যায়, তার জন্য হচ্ছে এই কমেন্টিংটা আমরা করে থাকি। বা মেনু সেকশন স্টার্ট, আপনারা সবাই হচ্ছে এরকম কমেন্টিং করে রাখবেন, মেনু সেকশন স্টার্ট, আবার এখানে হচ্ছে লাস্টে কী করবেন, মেনু সেকশন ইন্ড, শেষ, মেইন কন্টেন্ট স্টার্ট, দেন হচ্ছে কি, দেন হচ্ছে মেইন কন্টেন্ট ইন্ড, ওকে। যদি দেই কোনো কিছুই কিন্তু মানে দেখাবে না, কিন্তু একজন ইউজার বা হচ্ছে যে হচ্ছে ডেভেলপার, অন্য কেউ ডেভেলপার, সেও কিন্তু ইজিলি বুঝতে পারবে যে না, আসলে কোনটা কিসের জন্য। অবশ্যই আপনারা সবাই হচ্ছে কমেন্টিং করবেন, এটা হচ্ছে একটা গুড প্র্যাকটিস। প্রতিটা জিনিসের ক্ষেত্রে আপনারা এরকম কমেন্টিং করে রাখবেন যে কোনটা কিসের জন্য আপনারা ইউজ করতেছেন। আচ্ছা, তো এখন আমি ব্লগ পেজে যাই, ব্লগ পেজ
কন্ট্যাক্ট পেজ, তারপর এটা আমাদের হচ্ছে অ্যাবাউট আস পেজ। এখানে আমরা হচ্ছে আমরা চাইলে এখানে কমেন্ট করতে পারি, তো এটা না করলাম আপাতত। ডিপ দিয়ে আমরা করতে পারি সেম জিনিসই। ডিপও হচ্ছে একটা সেকশনের মতো, একটা ডিভিশন, একটা ভাগ। এটা নিয়ে আমরা আরও হচ্ছে যখন আমরা লেআউট তৈরি করব তখন এটা আরও ডিটেলসে বুঝবো। এখন জাস্ট আপনারা মাথায় রাখেন যে এই ট্যাগগুলো আছে। তো এখানে আমরা H1 দিতে পারি, H1 এটা দিতে পারি অ্যাবাউট আস পেজ। দেন হচ্ছে আমাদের সার্ভিস পেজ, এখানে আমরা একটা ডিভ নিচ্ছি। ডিভ নিয়ে আমরা একটা H1 দিচ্ছি সার্ভিসেস বা সার্ভিসেস পেজ। দেন এটা আমাদের হচ্ছে ইন্ডেক্স পেজ। ধরেন এখানে আমরা একটা ডিভ নিচ্ছি, একটা H1, এটা হচ্ছে হোম পেজ। এভাবে কি করলাম, এভাবেও করলাম হচ্ছে আমরা আমাদের এক একটা পেজকে আইডেন্টিফাই করতে পারবো। এটা হোম পেজ, এটা অ্যাবাউট আস পেজ, এটা সার্ভিসেস পেজ, এটা ব্লগ পেজ, এটা আমাদের কন্ট্যাক্ট পেজ। দেখছেন কত ইজি না? কারো কোনো প্রবলেম আছে বুঝতে এতটুকু? বাকি না? HTML কিন্তু খুবই মজার, অনেকেই হয়তো বা অনেক বেশি লাগতে পারে, কিন্তু আপনারা আবার ভিডিওর একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কি হবে, তাহলে আপনাদের জন্য জিনিসগুলো বুঝতে খুবই ইজি হবে। আর আপনারা কিন্তু হিউজ সময় পাচ্ছেন এতটুকু জিনিস প্র্যাকটিস করার জন্য। আমি আপনাদের কয়েকটা টাস্ক দেব, আপনারা হচ্ছে করে রাখবেন, কারণ আজকে আমাদের মেবি হচ্ছে 25 রোজা, মেবি না 26 রোজা পড়বে। হ্যাঁ 25 শেষ, 26 পড়বে। সো আমরা ঈদের আগে কিন্তু আর কোনো ক্লাস পাচ্ছি না, আমরা ঈদের পরে হচ্ছে আবার ক্লাস শুরু করব। সো আপনাদের কিছু টাস্ক থাকবে, ওগুলো আপনারা হচ্ছে কমপ্লিট করে রাখবেন। মানে এই ক্লাসে যা যা দেখাচ্ছি ওগুলোর মধ্যেই থাকবে টাস্ক। ওকে ওকে, তা আমরা হচ্ছে আর একটু করি। কারো কি বেশি কোনো প্রবলেম হচ্ছে বা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? কারো কোথাও কোনো জায়গায় কনফিউশন হলে জিজ্ঞাসা করে ক্লিয়ার করে নেবেন। কমেন্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল, তারপরে যে আপনি দেখেন কোশ্চেন যেই মার্কটা আছে ওইটার সাথেই যে স্ল্যাশ, ওই কন্ট্রোল স্ল্যাশটা দিলে আপনার হচ্ছে কমেন্টিং হয়ে যাবে ভিএস কোডে। মানে এটা ইমেলের জন্য হয়ে যায় কন্ট্রোল, আর হচ্ছে এটা মানে কোশ্চেন যেই সাইনটা আছে ওইখানে ক্লিক করলেই হচ্ছে আপনার কমেন্ট এসে পড়বে। ঠিক আছে, কমেন্টও করবো আমরা জাস্ট নিজেদের বোঝার ক্ষেত্রে। কারণ আপনাদের আমি ফাইলগুলো হচ্ছে যখন আপনাদের অ্যাসাইনমেন্ট দিব, আপনাদের যেই এখন আপনাদের ফাইলগুলো দিতে হবে না, কিন্তু যখন আমরা যে পিএইচডি থেকে করব একটা ফাইল, ওগুলো কিন্তু আপনারা হচ্ছে জিপ করে প্রজেক্ট ফাইল দিবেন, ওইটা আমরা চেক করব, চেক করে বলবো। কিন্তু তখন আপনাদের অবশ্যই এরকম কমেন্টিং থাকবে, এভাবে কমেন্টিং থাকবে। যদি কমেন্টিং না থাকে আপনাদের মার্কস কিন্তু 0 হয়ে যাবে। সো কমেন্টিং মাস্ট। ঠিক আছে, আপনাদের একটু বলে রাখি যে আপনারা যদি থিম ফার্স্টের জন্য থিম রেডি করতে চান তাহলে অবশ্যই এরকম কমেন্টিং প্রতিটা সেকশনে থাকতে হবে। ঠিক আছে, প্রতিটার জন্য। সো কমেন্টিংটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, আচ্ছা দেখেন কি হয়, যেমন আপনি একটা প্লেটের মধ্যে ভাত নিলেন, ওটার মধ্যে ডাল নিলেন, সব নিলেন, খিচুড়িও নিলেন, তারপর ধরেন বিরিয়ানিও নিলেন, আপনি বুঝতে পারবেন কী নিচ্ছেন আসলে কোনটার মধ্যে? কমেন্টিং করলেও যেমন আপনি সেকশনই নিলেন না, মানে আপনি কমেন্ট করতেছেন, আপনার মানে কি সেকশনটা কি? আমি যদি আপনাকে আবার একটু প্রথম আলোতে নিয়ে যাই, প্রথম আলো, আচ্ছা আমি বানান ভুল হচ্ছে। আচ্ছা এই যে প্রথম আলোতে আসলাম, এই যে মেনু, ঠিক আছে, এই মেনুটা একটা ধরেন ডিভের মধ্যে আছে। কীভাবে? ধরেন আমরা এটাকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে আপনি দেখেন এই যে এটা ইউএল, কিন্তু দেখেন এই যে এখানে কিন্তু একটা ডিভ, এই যে দেখেন আমি যখন এখানে মাউস রাখতেছি দেখেন এটা আমার পুরোটা একটা স্কাই কালার হয়ে যাচ্ছে, তাই না? এটা একটা ডিভের আন্ডারে সব কিছু, কিন্তু ধরেন এখানে এই মেনুটা শেষ, এখানে এই হেডারটা শেষ। এটা কি আমরা জানবো হেডারটা একটা কি? দেখেন ডিভ ডিভ ডিভ, ডিভের অভাব নেই, এই ডিভের ভিতরে আরও ডিভ, এই যে ডিভ, এটার ভিতরে হচ্ছে আরও ডিভ, সবই নেস্টেড করা, আমরা দেখব। ঠিক আছে, এখনই এত ওয়ারিড হওয়ার কিছু নেই,
এই ডিভের ভিতরে আরও ডিভ, দেখেন এখানে হচ্ছে আরও ডিভ, ঠিক আছে। প্রতিটা জিনিস কি আমরা ডিভের ভিতরে রাখতেছি, কারণ কি, কারণ যাতে আমাদের জিনিসগুলো এক একটা সেকশনে থাকে। যেমন ধরেন আমি আপনাদের এখানে দেখাই, এতটুকু আমি স্ক্রিনশট নিচ্ছি। এখানে যদি আমি একটা মার্ক করি, ধরেন এই এতটুকু হচ্ছে আপনার একটা সেকশন বা একটা ডিভ, এটা হচ্ছে আপনার একটা সেকশন বা একটা ডিভ, ওই সেকশন যা ডিভটা HTML5, আমরা এখন HTML5 শিখতেছি, HTML5 ভিতরে আসছে সেকশন, ঠিক আছে। HTML5 ভিতরে আসছে কি সেকশনটা, আগে হচ্ছে সবগুলাতেই হচ্ছে কি ছিল, ডিভ ছিল। তারপরে দেখেন এই যে এটার জন্য ধরেন আপনি একটা, এটা না সরি, আচ্ছা এখানে যাই, এই যে এতটুকু হচ্ছে আপনি একটা সেকশনের ভিতরে রাখতে পারতেছেন বা একটা ডিভের মধ্যে রাখতে পারতেছেন, এইটুকু আপনি চাইলে একটা ডিভের ভিতরে রাখতেছেন, এটাকে রাখতে পারতেছেন, এটাকে রাখতেছেন, আপনি চাইলে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। এই ইমেজটাকে, হ্যাঁ এইসব ক্ষেত্রে হচ্ছে আমাদের নেস্টেড করতে হয়। তো আমরা এখন অত কঠিন ওয়ার্ড ইউজ করতেছি না, কঠিন ওয়ার্ড ইউজ করব না, কারণ অনেকেই বুঝবে না, ঠিক আছে। মানে একটার ভিতরে আমরা আরেকটা চাইলে রাখতে পারবো, কোনো প্রবলেম নেই। এটা কেন রাখবো, কারণ রাখবো যে ধরেন আমরা যখন CSS দেখব তখন আমরা কিছু প্রবলেম পাবো। ধরেন আপনি সব এটাকে একটা স্টাইল দিলেন, এটাও পেয়ে গেল, আপনি কি এটা চাবেন না, আপনার তো এক একটার জন্য এক একটা স্টাইল লাগবে। তো তখন আমরা এই যে একটা সেকশন আলাদা আলাদা করতেছি, তখন কি হবে, তখন আমরা সেই জিনিসগুলোকে ক্যাচ করতে ইজিলি হবে, আমাদের রেসপন্সিভ করতে ইজিলি হবে। নাহলে তো আমরা আসলে কোনটাকে রেসপন্সিভ করব, এই H1 তো রেসপন্সিভ হবে না, ও এর মাধ্যমে আমরা ওরে করতে পারি, কারণ এই H1 বিভিন্ন জায়গায় থাকবে, অনেক জায়গায় থাকবে। আপনি যখন H1কে একটাকে ডিজাইন করবেন, দেখবেন আপনার সবগুলো ডিজাইন হয়ে গেছে, তো ওইরকমটা চাচ্ছেন না। সেজন্য আমরা প্রতিটাকে একটা সেকশন ওয়াইজ ভাগ করে দিব, ভাগ করে করে আমরা হচ্ছে এরকম একটা সাইট তৈরি করব, ঠিক আছে। আর কারো কোনো প্রবলেমস বা বুঝি নাই এমন কিছু? কারো কোনো প্রবলেম নাই? আচ্ছা, তখন প্রবলেম হওয়াটা স্বাভাবিক, প্রবলেম হবেই, সমস্যা নাই, প্রবলেমের জন্যই আমরা আসি। আর ভিডিওগুলো ভালো করে দেখবেন, যদি একবার ক্লাস মনোযোগ দিয়ে করেন, নেক্সটে ভিডিওগুলো ভালো করে দেখেন, তাহলে দেখবেন আর কোনো প্রবলেম ইনশাল্লাহ থাকবে না। আর যদি তাও হয়, আপনাদের সাপোর্ট মেন্টর আছে, সে আপনাদের সাপোর্ট দিবে, আমরা আছি, আমরা আপনাদের সাপোর্ট দেবো, কোনো প্রবলেম নেই। ওকে, এখন দেখেন আমরা চাইলে, আমি চাচ্ছি যে এখানে আমি আমি বাকি পেজগুলো আপাতত ওইটি নিয়ে কাজ করতেছি না, আমরা হচ্ছে index.html চলে যাই আমাদের। ওকে, আমরা ইন্ডেক্স পেজে আসি। এখন আমি চাচ্ছি এটার নিচে একটা লাইন হবে, তো এটার জন্য আমি কী করবো, এটার জন্য আমাদের একটা ট্যাগ আছে HR হরিজন্টাল লাইন রুলার, যেটা এটা দিলে দেখেন এখানে একটা লাইন চলে আসছে, এটাও কিন্তু সিঙ্গেল ট্যাগ। ওকে, এখানে একটা লাইন চলে আসছে, আমি চাচ্ছি এই হোম পেজের উপরেও থাকবে, তো আমি এখানে উপরেও চাইলে একটা HR ট্যাগ দিয়ে দিতে পারি, তো আমার এখানেও একটা লাইন চলে আসছে, ঠিক আছে। এরকমভাবে আমরা হচ্ছে লাইন নিতে পারি, আমরা চাইলে হচ্ছে আন্ডারলাইন করতে পারি, যেমন আমরা হচ্ছে বোল্ড করতে পারি। ধরেন আমি P ট্যাগ নিলাম, আমি এখানে লরেমের 5টা ওয়ার্ড নিব, এই যে নিলাম, আমি চাচ্ছি লরেমটাকে আমি বোল্ড করে দিতে, তো এই P এর মধ্যে আমি নিচ্ছি হচ্ছে B ট্যাগ, এই যে দেখেন B ট্যাগ কিন্তু অটো ক্লোজ হয়ে গেল, তো আমার এটা আমি এখানে ক্লোজ করতে চাচ্ছি না। দেখেন আপনি যদি ক্লোজ না করেন, ও কিন্তু আপনার এখানে যত আছে নিচে যত থাকবে সবগুলোকে বোল্ড করে দিবে, তো অবশ্যই ট্যাগগুলোকে ক্লোজ করতে হবে। আমি এখানে হচ্ছে এটাকে ক্লোজ করে দিলাম, দেখেন এখানে এই লেখাটুকু বোল্ড হয়ে আছে, মানে আমি যতটুকু চাচ্ছি বোল্ড করতে, আমি হচ্ছে ততটুকু পর্যন্ত বি ট্যাগের ভিতরে রাখবো। আমি যদি চাই যে লেখাটাকে একটু বাঁকা করতে, ওইটাকে আমরা আই ট্যাগের মাধ্যমে করব। আমি আবার পি ট্যাগ নিলাম, আমি হচ্ছে লরেমের 10টা ওয়ার্ড নিচ্ছি, ধরেন এই এতটুকু লেখা আমি হচ্ছে একটু বাঁকানো রাখবো, আবার বোল্ডও রাখবো। তখন কি করব, তখন হচ্ছে আমি ধরেন বি ট্যাগ নিচ্ছি, বি ট্যাগ, আচ্ছা আমি এটাকেই কেটে নিয়ে আসি, দিয়ে দিলাম,
এই যে এখানে, দেন আবার এখানে হচ্ছে আমি আই ট্যাগও নিতে যাচ্ছি, ধরেন আমি আই লিখলাম বা ইটালিক, বা আমরা ইএমটা ইউজ করতে পারি, এই একই কথা। ইএম আই ট্যাগটা আমরা হচ্ছে অন্য ক্ষেত্রে ইউজ করি, ওটা আপনাদের আমি দেখাই দিব কোনটার ক্ষেত্রে কি ইউজ করতেছি আমরা। ইএম দ্বারা হচ্ছে আমরা এটাকে একটু এই যে এরকম বাঁকানো করতে পারি ইএম ট্যাগের মাধ্যমে, আর বি ট্যাগের মাধ্যমে হচ্ছে বোল্ড করতে পারি, ঠিক আছে। দেন আমরা কি চাইলে আবার এখানে হচ্ছে ইউ ইউ হচ্ছে আন্ডারলাইন, ইউ ট্যাগে ইউজ করতে পারি। ধরেন এই লেখাটা আমি হচ্ছে আন্ডারলাইন করতে যাচ্ছি, এটাকে আমি রাখতেছি ইউ এর ভিতরে। এখানে একটাকে আমরা কত কিছু করলাম, যেটাকে আমরা হচ্ছে আন্ডারলাইনও করে দিলাম, ঠিক আছে। ধরেন আমি কোনো কিছুকে মার্ক করতে যাচ্ছি, এটার কালারটা হবে একটু অন্য টাইপের। ধরেন আমি এখানে হচ্ছে মার্ক ট্যাগ আছে একটা, মার্ক, আচ্ছা সরি, এটা হচ্ছে আমাদের মার্ক ট্যাগ। ধরেন আমি এখানে লিখতে পারি, কি লিখতে পারবো, ধরেন এইচটিএমএল লিখলাম, এই যে দেখেন এখানে একটু মার্ক হয়ে আছে, ঠিক আছে, মানে একটু হাইলাইট হয়ে আছে। এগুলো কিছু হচ্ছে বেসিক ট্যাগ যেগুলো আমরা ইউজ করতে পারি। এখন আপনাদের কাজ থাকবে যে এইসব ইউজ করে আপনারা হচ্ছে আরও কিছু দেখায়নি, তারপরে আপনাদের টাস্ক দিচ্ছি। তারপরে আমাদের ধরেন আমরা লিস্ট আইটেম নেই না, ধরেন এতটুকু আমি হচ্ছে কেটে দিচ্ছি, এই পিআর এগুলো আমরা তো লিস্ট করি তাই না, 1 2 3 4 করে, আবার অনেকে হচ্ছে এরকম স্টার দিয়ে পয়েন্ট দিয়ে অনেকভাবে হচ্ছে লিস্ট করি। তো এইচটিএমএলও হচ্ছে লিস্ট করা যায়, একটা হচ্ছে অর্ডার লিস্ট, আরেকটা হচ্ছে অনেক কিছু চলে আসে, আচ্ছা আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টকে আমরা সংক্ষেপে ওএল বলি, এবং হচ্ছে আনঅর্ডার লিস্টকে আমরা বলবো হচ্ছে ইউএল, ঠিক আছে। এবং এখানে যেই লিস্ট আইটেমগুলো যে থাকবে ওইটিকে আমরা বলবো, যেমন হচ্ছে লিস্ট আইটেমগুলোকে বলবো হচ্ছে আমরা এলআই, লিস্ট আইটেম, ঠিক আছে। অর্ডার লিস্টকে ওএল, আনঅর্ডার লিস্টকে আমরা হচ্ছে ইউএল, এবং লিস্ট আইটেমকে বলবো আমরা হচ্ছে এলআই। আচ্ছা এখন আচ্ছা, তো এখন আমরা একটু দেখি, আমরা ইউএলটা দেখি, আমরা ধরেন ওএল দেখি আগে ফার্স্টে, ওএল ভিতরে এলআই হবে, ঠিক আছে, বাইরে কিন্তু দিব না, ওএল এর ভিতরে এলআই, লিস্ট আইটেম কি আমরা ধরেন আমরা ফার্স্টে শিখবো হচ্ছে এইচটিএমএল, তারপরে আমরা হচ্ছে শিখবো সিএসএস, এরপরে আমরা শিখবো হচ্ছে ধরেন বুটস্ট্র্যাপ, তারপরে আমরা যাব হচ্ছে জাভাস্ক্রিপ্টকে সংক্ষেপে জেএসও বলে। দেন আমরা হচ্ছে শিখবো হচ্ছে কি, দেন আমরা শিখবো হচ্ছে জেকিউরি, তারপরে আমরা শিখবো হচ্ছে ওয়ার্ডপ্রেস দিলাম। এখন এটি কীভাবে আসবে, যেহেতু এটা অর্ডার লিস্ট সেই জন্য এটা একটা অর্ডার হিসাবে আসবে, যেমন কি এই যে এরকম দেখেন, এই যে 1 2 3 4 এই কিন্তু আমরা দিই নি, এটা কি এই যে এটা যেহেতু আমাদের ইউএল ওএল ট্যাগ, তার জন্য কি ও অটোমেটিক্যালি এরকম নাম্বারগুলো ইনক্রিজ হতেই থাকবে। আপনি যদি চান এখানে হচ্ছে আপনি দিতে পারেন স্টাইলও হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এর মাধ্যমে আমরা হচ্ছে স্টাইল দিয়ে থাকি, মানে সিএসএসেরই একটা পার্ট এটা স্টাইল, এর মাধ্যমে আপনি অনেক কিছু দিতে পারবেন। যেমন আপনি এটার স্টাইল আপনি ধরেন দিতে পারেন লিস্ট স্টাইল টাইপ, আপনার লিস্ট স্টাইল টাইপটা কেমন হবে আপনার এটা ধরেন আপনি দিতে পারেন, এখানে অনেক কিছু শো করতেছে, আপনি কি দিবেন, আপনি ধরেন এখানে হচ্ছে এ দিলেন, বড় হাতের এ, দেখেন কি হয়। বা আমরা এটা সংক্ষেপে লিখি, তো কোথাও একটা মিস্টেক্স, আচ্ছা আমরা এখানে শুধু টাইপ দিয়ে দেখি, এ দেই,
যদি আমাদের এটা কখনোই লাগবে না, আমরা এটি কখনোই করব না, যে এটা এ, তারপরে হচ্ছে আমরা স্টাইলটা একটু পরে দেখতেছি। আমরা যদি রোমান সংখ্যা চাই তাহলে আমরা হচ্ছে আই দিতে পারি, এভাবে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি বড় হাতের চাই তাহলে আমরা কি করতে পারি, বড় হাতের আই দিতে পারি, এটা বড় হাতের রোমান সংখ্যা হবে। ওকে, আপনি যদি চান যে এটার কালার চেঞ্জ করবেন, আপনি কীভাবে করবেন, আপনি এখানে জাস্ট আসবেন, আইসা বলবেন যে স্টাইল, স্টাইল একটা অ্যাট্রিবিউট, এটার একটা কালার হবে, কালার কি হবে, কালার হবে ধরেন রেড, একটা সেমিকোলন দিলেন, এখানে আসলেন, এটার কালার হয়ে গেল কি রেড। তো আমরা এখন সিএসএস আসলে যাচ্ছি না, আমার কোনো ইচ্ছাও ছিল না আজকে দেখানোর, কিন্তু যেহেতু আপনারা মাঝখানে অনেকগুলো গ্যাপ পাবেন তার জন্য একটু দেখাই দিলাম। তারপরে ধরেন আপনারা ফন্ট সাইজটা বড় করতে পারেন। আপনারা অবশ্যই কীভাবে লিখতে হয় অবশ্যই খেয়াল করবেন। স্টাইল মানে প্রতিটা অ্যাট্রিবিউট কিন্তু সেম স্টাইলেই লিখতেছি আমরা। অ্যাট্রিবিউট নেম ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে জিনিসগুলা, তেমন হচ্ছে কি অ্যাট্রিবিউট নেম ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে যে কালার লিখে কি দিচ্ছি, কোলন দিতেই হবে। তারপরে যে রেড, এটার পরে অবশ্যই সেমিকোলন দিতেই হবে, না হলে কিন্তু ইরর খাবেন। ওকে, তারপরে ধরেন আমি ফন্ট হাইফেন সাইজ, ফন্ট সাইজ কি, ফন্ট সাইজ দিতেছি ধরেন 40 পিক্সেল। 40 পিক্সেল দিলে আমার এটা দেখেন ফন্ট সাইজটা বড় হয়ে গেছে। আমি যদি দেই 100 পিক্সেল, 140 পিক্সেল, ও কিন্তু 140 পিক্সেল হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, তাই না? এত বড় আমরা চাচ্ছি না, আমরা 40 পিক্সেল রাখতেছি। ধরেন এটা কালার আমরা রেড না দিয়ে আমরা হচ্ছে হেক্স কোড ইউজ করতে পারি। হেক্স কোড কি, এখন হেক্স কোড হচ্ছে 6টা কোড। আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে এই যে রেড, এখানে কিন্তু আমাদের এখানে হচ্ছে আমাদের HTML-গুলো এবং এখানে আমরা স্টাইলগুলো দেখতে পারবো। এখানে আমি করলাম, এখান থেকে দেখেন যেটাকেই বলা হচ্ছে কালার পিকার। এই যে এখানে কিন্তু 6টা ডিজিট, তার আগে একটা হ্যাশ সাইন আছে, তাই না? এটাকে বলা হচ্ছে হেক্স কোড। আপনি এখান থেকে চাইলে দেখতে পারতেছেন এই কালারগুলো। ধরেন আমি হচ্ছে এখান থেকে এই কালারই রাখবো, এটাকে আমি কপি করলাম, Ctrl+C, এসে এখানে আমি জাস্ট এই রেডের পরিবর্তে আমি রেড কাটলাম, এখানে এটা দিয়ে দিলাম। তো আমার এটা কি হলো, আমি এটা কেটে দিচ্ছি, আমার এটা কিন্তু এখন পার্মানেন্টলি এই কালার হয়ে গেল। আমি চাচ্ছি যে এখানে অন্য কোনো কালার দিব, দেখেন এখানে আমার এটা কালার আসছে, ধরেন আমি এই কালারটা দিচ্ছি। সেভ করলাম, সেভ করে এসে রিলোড করলাম, এখানে এই কালারটা হয়ে গেল। কোনো প্রবলেম আছে বুঝতে এতটুকু কালার চেঞ্জ নিয়ে? বাকিদের সবাই এত ভালো বুঝতেছেন, বা আসলে সমস্যা না হলে আসলে কেউ শিখতে পারে না। হ্যাঁ, শিখতে হলেই সমস্যায় পড়তেই হয়, কিন্তু আপনারা খুব ভালো বুঝতেছেন, আমার খুবই ভালো লাগলো বুঝে এটা দেখে যে আপনারা আসলে ভালো বুঝতেছেন, যা খুব ভালো। তো এই হচ্ছে আমরা এইভাবে কালার চেঞ্জ করতে পারতেছি, আমরা এইভাবে টাইপ দিতে পারতেছি। আমরা এখন যদি ইউএলটাকে দেখি, ইউএল দিয়ে আমরা হচ্ছে ট্যাব দিলাম, এলআই লিখে ট্যাব দিলাম, এটার ভিতরে আমরা হচ্ছে রাখতে পারি, যেমন হচ্ছে ধরেন দিতেছি কোডিং, তারপরে হচ্ছে ইরর, তারপর হচ্ছে আর কি আছে, ডিবাগিং, আর কিছু আছে, বাগ ফিক্সিং, সাপোজ কিছু দিলাম। এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে আপনার এইভাবে আসবে, দেখেন এখানে কিন্তু এই বুলেট আকারে আসছে, তাই না? তো এটা আমরা হচ্ছে দিতে পারি, এটা আমরা এখানে স্টাইল লিখে দিতে পারি, স্টাইল লিস্ট, স্টাইল টাইপ আমরা দিতে পারি সার্কেল। ওকে, সার্কেল দিচ্ছি, দেখেন এটা সার্কেল হয়ে গেল। ওকে, দেন আমরা দিতে পারি হচ্ছে ডিস্ক, হচ্ছে ডিফল্ট, আপনাদের যেটা ডিফল্ট দেয়া থাকে ওইটা, এই যে ডিস্ক থাকে, অথবা আপনারা চাইলে স্কোয়ার দিতে পারেন, স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার দিতে পারেন, যে স্কোয়ার হয়ে গেছে, বুঝছেন? তো এটা হচ্ছে কি আমাদের অর্ডার লিস্ট, আর এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ওকে, আর আমরা এইগুলোর মাধ্যমেই মানে ইউএলএলআই এ দিয়ে, মানে ইউএলএলআই এর ভিতরে এ দিয়ে হচ্ছে আমরা মেনুগুলো তৈরি করে থাকি। আপনারা যদি যে কোনো ওয়েবসাইট দেখেন, যেমন এইটাতে আমি যদি এখানে রেখে ইন্সপেক্ট করি, তাহলে কি হবে, আমরা দেখতে পারবো এখানে ইউএল দেখতে পারবো। এখন কিন্তু আমরা অনেক ট্যাগগুলো এখানে চিনি বা চিনব,
আমি সাপোজ এখানে এটাকে সিলেক্ট করতেছি। এই যে দেখেন এটা এ ট্যাগের মাধ্যমে দিছে, এই যে ইউএল এলআই এ, ঠিক আছে, ইউএল এলআই এ, মানে এর মাধ্যমে হচ্ছে আমরা মেনুগুলো তৈরি করতে পারি। তো এটা আমরা এখন দেখব না, আমরা যখন সিএসএস শুরু করব তখন হচ্ছে আমরা মেনু বানানো দেখব। তা আপাতত আপনাদের যেভাবে দেখাইছি আপনারা এইভাবে হচ্ছে মেনু তৈরি করবেন, কয়েকটা পেজ তৈরি করবেন, ওইখানে হচ্ছে এরকম কালার চেঞ্জ করবেন। তারপরে হচ্ছে আপনারা যদি চান যে এই লেখাটাকে আপনি হচ্ছে সেন্টার বরাবর আনবেন, মানে এই মাঝখানে আনবেন, তাহলে কি করবেন আপনারা এখানে এই যে কমার পর কোটেশনের বাইরে কিন্তু লেখা যাবে না, এখানে লেখা যাবে না, আপনাদের এই কোটেশনের ভিতরে লিখতে হবে। আপনারা লিখবেন হচ্ছে টেক্সট অ্যালাইন হবে সেন্টার, টেক্সট অ্যালাইন কী হবে, টেক্সট অ্যালাইন সেন্টার, এই যে এখানে এসে বললো সেন্টার হয়ে গেল। টেক্সট অ্যালাইন রাইট দিতে পারেন, অথবা ডিফল্ট কি থাকে লেফটে থাকে। ওকে, দেন আপনারা চাইলে এখন এটিরও হচ্ছে কালার চেঞ্জ করতে পারবেন, তো দরকার নেই, আপাতত এরকমই থাকুক এগুলা। এখন দেখেন আমি যদি চাই যে কোথায় সেটা, এই যে সেকশন, এই সেকশনে হচ্ছে আমি স্টাইল দিচ্ছি, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি আমরা। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি, কি কালার দিতে পারি, হ্যাঁ এই ব্রাউন কালারটা দিতে পারি। এখন এখানে দিলাম, এই যে দেখেন একটা ব্রাউন কালার চলে আসছে। এখন এটির কালারগুলো আমরা সাদা করতে হবে, তো ব্যাকগ্রাউন্ড কালার। আর যদি টেক্সট কালার দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের লিখতে হবে কালার। আমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারি, এইটা হচ্ছে সাদা, কালার হচ্ছে FFF। আচ্ছা দেখেন এখানে দিলে এটা হবে না, কারণ এখানে আসলে কোনো কালার নেই, আমাদের এ ট্যাগকে দিতে হবে। এটা অনেক ঝামেলা, এ ট্যাগটা ঝামেলা করে, ওর এই ডাইরেক্ট দিতে হয়, নাহলে ও কথা শুনে না। ঠিক আছে, তা আপনারা হচ্ছে এ ট্যাগে হচ্ছে কালার দিতে পারেন। এখন আমি আসলে আজকে সিএসএসটায় যাব না, কারণ আপনাদের জন্য অনেকের জন্যই অনেক টাফ হয়ে যাবে। আপনারা চাইলে হচ্ছে এরকমভাবে কালার দিতে পারেন, বা আপনারা সিঙ্গেল সিঙ্গেল করে এখানে হচ্ছে কালার দিয়ে দিতে পারেন। দাঁড়ান আমি দেখাচ্ছি, এটা হচ্ছে অল্টার সিলেক্ট করে আমি সবগুলোকে সিলেক্ট করতেছি, দেন আমি এখানে দিতেছি স্টাইল, দেন আমি ধরেন দিচ্ছি কালার হচ্ছে ধরেন কি দিব, সাদা, হোয়াইট দিয়ে দিচ্ছি, দেন অবশ্যই লাস্টে সেমিকলন। ঠিক আছে, এখন দিলাম, এখন রিলোড দিলে দেখেন এগুলো সবগুলা হোয়াইট হয়ে গেছে। অল্টার লিখে হচ্ছে প্রতিটাকে হচ্ছে মানে এই যে অল্টার চাপ ক্লিক করে রাখে সবগুলাই ক্লিক করবে একটা একটা করে, তাহলে এই যে প্রতিটা সিলেক্ট হচ্ছে। ওকে, তো এইভাবে আমরা এটির কালারও চেঞ্জ করতে পারতেছি, আমরা ফন্ট সাইজ দিতে পারবো, আমরা কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে পারবো। তো এখন আপনারা কি করবেন, আপনারা এখানে আমি যদি দেখি সিবি 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 দেন সিবি লিখলাম, এখানে ইমেজ সিবি, এটাকে একটু ওপেন করি। দেখেন এখানে এই যে কারিকুলাম ভিটা, এটা আমরা লিখতে পারবো, এখানে আন্ডারলাইন দেওয়া আছে, আমরা দিতে পারবো, ইমেজ আনতে পারবো। ঠিক আছে, ইমেজটা যদি আপনারা কেউ ডান সাইড মানে নিতে না পারেন আপনারা এই সাইডে রাখবেন, কোনো প্রবলেম নাই। আপনাদের এখানে এটা আমরা বাঁকা করতে পারি, আমরা আন্ডারলাইন দিতে পারি, আমরা বোল্ড করতে পারি, আমরা এইভাবে এটি লিখতে পারবো পি ট্যাগের ভিতরে, আমরা এরকম লাইন আনতে পারি, তাই না। দেন আমরা হচ্ছে এগুলা হচ্ছে আপনারা বিআর ট্যাগ ইউজ করতে পারেন, বিআর, বা হচ্ছে আপনারা যদি চান একটা হচ্ছে দরকার নেই, এটা আপনারা হচ্ছে এটা আপনারা টেবিল ট্যাগের মাধ্যমে দিতে পারেন। তো টেবিল ট্যাগটা আজকে দেখাবো কি না, আচ্ছা দেখাই দিই। ধরেন টেবিল ট্যাগ, টেবিল আমরা টেবিল লিখলাম, টেবিলের ভিতরে কি থাকে, টেবিলের ভিতরে থাকে হচ্ছে হ্যাঁ টেবিল কি আর মানে কি, এখন টেবিল রো থাকে, টেবিল রো, দেন থাকে হচ্ছে আচ্ছা টেবিল রো থাকে, দেন হচ্ছে টেবিল ডাটা থাকে। ঠিক আছে, টেবিল রো থাকে, টেবিল ডাটা থাকে, আরেকটা কি থাকে, টেবিল হেডিংও থাকে, টেবিল হেডিং। তো এগুলো থাকে। এখন এগুলাকে যদি আমি সংক্ষেপে আপনাদের কাছে বলি, যেমন টিএইচ সংক্ষেপে এটা, তারপরে এটা কি, এটা হচ্ছে টিআর, দেন হচ্ছে
এটা হচ্ছে আপনাদের টিডি। ওকে, তো এগুলা থাকে, এগুলাকে হচ্ছে সংক্ষেপে এভাবে লিখি। তো টেবিলের ভিতরে এই জিনিসগুলা থাকে। যদি আমি বলি যে আমি এখন একটা টেবিল বানাবো, তো টেবিল কীভাবে বানাবো, আমরা হচ্ছে একটা টেবিল রো নিব। টেবিল রো এর ভিতরে আমাদের কিছু টেবিল হেডিং থাকবে, যেমন আমরা থাকতে পারি নেম, তারপরে থাকতে পারে হচ্ছে রোল, তারপরে থাকতে পারে কি থাকতে পারে আর ক্লাস। সাপোজ এই তিনটা থাকলো, আমরা আরেকটা টেবিল রো নিব। এই টেবিল রো আমরা আরও ডিটেলসে দেখব, মানে টেবিল আমরা আরও ডিটেলসে দেখব, আজকে বেসিকটা দেখেন। দেন আমরা এই টিআর এর মধ্যে টেবিল ডাটা নিব। টেবিল ডাটা কি নিতে পারি, ধরেন নাম আমরা দিতে পারি, কি দিব নাম দেখি আপনাদের কারো নাম। আচ্ছা, সুলতান একজন আছেন, আমি চারটা সুলতান মাহমুদ, ওনারটা কপি করে নিচ্ছি। এটা ধরেন তার রোল টিডি, তার রোল হচ্ছে ধরেন সামথিং লাইক দিস, এরকম কিছু একটা। তার ক্লাস হচ্ছে ধরেন সে পরে হচ্ছে ক্লাস 6-এ। আচ্ছা, এখানে আমরা যদি এখানে দেখি, দেখেন আমরা এখানে টেবিল আসছে, কিন্তু এটা একটা টেবিলের মতো আসলে লাগতেছে না। আমরা কি করব, এখানে একটা টেবিল, এখানে একটা বর্ডার, এটাও একটা অ্যাট্রিবিউট, বর্ডার কি দিতে পারি, বর্ডার 1, বা আমরা এটা স্টাইলের মাধ্যমেও দিতে পারি। এই যে দেখেন আমরা এটা কিন্তু টেবিল হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আমরা হচ্ছে টেবিল দিতে পারি, অথবা আমরা টেবিল ছাড়াও মানে বর্ডার ছাড়াও এটি লিখতে পারি এভাবে। তো এই জিনিসটি আপনারা হচ্ছে একটু গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে নেবেন, বা এটা হচ্ছে আপনারা নর্মালিও করতে পারেন। টেবিলটা দেখায় রাখলাম, যদি কেউ চান যে টেবিলের মাঝখানে রাখবেন তো রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। ওইটা তো কোলন 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 দিবেন, কোলন। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা এটা দিতে পারি, এটা কিন্তু হ্যাশ সাইন। দেন এরকম আপনারা হচ্ছে একটা সিভি তৈরি করবেন, ঠিক আছে। এটা আপনাদের আমি দিয়ে রাখতেছি, এইটা হচ্ছে আপনারা তৈরি করবেন কেউ একজন, এটা হচ্ছে গ্রুপেও দিয়ে দেন, মানে আপনাদের মেসেঞ্জারে, যে এটা হচ্ছে আপনাদের এরকম একটা আপনারা নিজেদের HTML ইউজ করে হচ্ছে সিভি তৈরি করবেন। এটাই হচ্ছে আপনাদের টাস্ক থাকবে এবারের। বুঝিনি কি, আপনি জাস্ট হচ্ছে এখানে হচ্ছে আপনার নাম লিখবেন, নেম, তারপরে হচ্ছে কোলন দিবেন, কোলন দিয়ে হচ্ছে আপনারা আপনাদের হচ্ছে ইয়াটা দিবেন, কি নাম কি, ওই যে ধরেন এটাই নিচ্ছি, এভাবে জাস্ট লিখে দেবেন, কোনো প্রবলেম নেই। এভাবে এটা এভাবেই শো করবে। এই যে আপনাদের এখন হচ্ছে এত স্পেসের দরকার নেই, আপনারা হচ্ছে নর্মালি নেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? আর যদি আমরা একটু ব্রেক নিতেই চাই, কাজটা হচ্ছে আপনারা আপনাদের স্ক্রিনশট নামে একটা নিতে বসলাম না, এখন আপনাদের আরও কিছু দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনাদের, আমার এক্সটেনশন কই, এই যে গো ফুল পেজ, দেখেন এটা দিলাম, এটা হচ্ছে স্ক্রিনশট তোলা হয়ে গেছে, দেখছেন। এখানে থেকে এটা সেভ করবেন, আপনারা হচ্ছে এখানে হচ্ছে সার্চ করবেন যে গো ফুল পেজ স্ক্রিনশট স্ক্রিন ক্যাপচার গুগল ক্রোম। এই যে ফার্স্টে যে লিঙ্কটা আসবে এখানে যাবেন, একটু দেখে নেন, এই যে গো ফুল পেজ, এখান থেকে এটা ইনস্টল দেয়া থাকবে, আপনারা জাস্ট এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন। তারপরে কি করবেন, আপনাদের এখানে একটা আইকন থাকবে, এটাকে পিন করে উপরে রেখে দিবেন, রেখে কি করবেন, জাস্ট হচ্ছে ওইখানে আপনারা ক্লিক করবেন,
এই যে এখানে ক্লিক করবেন, দেন আপনাদের এটা স্ক্রিনশট ও তুলে নেবে। এই যে যেমন এটা স্ক্রিনশট হয়ে গেল। দেন এইটা আপনাদের যে সিক্রেট গ্রুপ আছে, নট মেসেঞ্জার গ্রুপ, ওকে, আপনাদের যে এফবি গ্রুপ আছে ওইখানে হচ্ছে সবাই এই প্রজেক্টটা জমা দিবেন। আমি হচ্ছে আপনাদের 2 দিন পর বা 2-1 দিন পর বা এখনই হচ্ছে একটা পোস্ট করব যে আপনাদের অ্যাসাইনমেন্ট লিঙ্ক জমা দেওয়ার জন্য বা অ্যাসাইনমেন্ট ছবি জমা দেওয়ার জন্য, ওইটার কমেন্টে হচ্ছে আপনারা সবাই এই অ্যাসাইনমেন্টটা জমা দিবেন। ঠিক আছে, সবাই যারা যারা আছেন সবাই হচ্ছে এই অ্যাসাইনমেন্টের মানে যে আমাদের যে পোস্টটা থাকবে ওইটা নিচে হচ্ছে আপনারা এই ইমেজটাকে আপলোড করে দিবেন সবার। বুঝা গেছে? বুঝি না ভাই, আপনার কথা বুঝি না। না না, কোডিং দিতে হবে না, এখনও আপনাদের কোডিং দেওয়ার মতো সময় হয়নি। আপনারা জাস্ট আউটপুটটা কি আসছে ওইটা হচ্ছে ছবি তুলে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, সবাই জাস্ট আউটপুটটা কি আসছে ওই আউটপুটটার ছবি কমেন্ট করে দিবেন। ঠিক আছে, আর আপনারা যদি চান যে এখানে একটু স্পেস নেবেন তাহলে একটা ট্যাগ আছে, এটা যদিও ইউজ করার আসলে কোনো দরকারই হয় না, কিন্তু তাও আমি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা এই অ্যান্ড দিবেন, অ্যান্ড দেওয়ার পর এনবিএসপি এটা দিবেন। এই এনবিএসপি মানে হচ্ছে ও হচ্ছে স্পেস নেবে। এটা হচ্ছে আপনার কি জানি এনে হচ্ছে নন ব্রেকিং স্পেস সামথিং এরকম কিছু একটা। এটা আপনি যত দিবেন ও হচ্ছে তত স্পেস নেবে। এরকম করে আপনি দেন, ধরেন এই কয়টা দিলেন, আপনি এখানে এসে দেখেন এখন ও যতটুকু পরিমাণ হচ্ছে এখানে স্পেস নিছে। ক্লিয়ার? এখানে নিলেন, আবার ধরেন এখানেও নিলেন সম পরিমাণ নিয়ে এখানে দিলেন, এই যে এখানে এতটুকু স্পেস আছে। এভাবে আপনারা চাইলে স্পেস দিতে পারেন। ওকে, আচ্ছা। আর আপনাদের এখান থেকে হচ্ছে কাউকে হচ্ছে সিআর তৈরি করা হবে। যারা হচ্ছে ধরেন কেউ যদি আমাকে না পান তাহলে সিআরকে আপনাদের প্রবলেমগুলো বলে দিবেন যে আপনি ক্লাস করতে পারতেছেন না বা অ্যাসাইনমেন্টে, আর সিআর ডাইরেক্টলি সবার পক্ষ থেকে আমাকে হচ্ছে আপনাদের প্রবলেমগুলো জানিয়ে দিবে যে কে কোথাও কি প্রবলেম ফেস করতেছেন কি না। আপনাদের নিজেদের মাঝে একটা বন্ডিং থাকতে হবে, মূল কথা হচ্ছে এটা। কেউ কোনো প্রবলেমে পড়লে আপনারা হচ্ছে ট্রাই করবেন একে অপরকে হেল্প করার, কারণ এখন আপনি প্রবলেমটা ফেস করতেছেন না, 2 দিন পর দেখা গেলে আপনিও হচ্ছে সেম প্রবলেমটা ফেস করতে পারেন। আর একটা মনে রাখবেন যে আপনি যত হচ্ছে অন্যের প্রবলেম সলভ করবেন আপনি নিজেকে তত বেশি হচ্ছে দক্ষ করবেন। ঠিক আছে, সো আপনাদের মাঝে কে সিআর হতে চান একটু হাত তুলেন। আচ্ছা, রবিউল ইসলাম। আর কেউ কি হতে চান? আর যে আসলে মেইনলি আপনাদের যে সিআর হবেন তাকে অবশ্যই রেগুলার হতে হবে, কারণ দেখা যাবে 2-3 দিন ক্লাস না করলে আমরা কিন্তু ক্লাস থেকে বের করে দিব। এটা একদম স্ট্রিক্ট ওয়ার্নিং, নো এক্সকিউজ, নো কোনো কিছুই হচ্ছে তখন আপনাদের মানে গ্রাহ্য হবে না। সো যারা আসলে অ্যাটেন্টিভ থাকবেন, যারা ক্লাস করবেন রেগুলারলি, তারাই হচ্ছে সিআর এর জন্য অ্যাপ্লাই করবেন। আসলে আমাদের না, আপনারা যারা হতে চান, কারণ কোনো প্যারা নেই আসলে, প্যারার কিছু নেই, জাস্ট হচ্ছে এই এতটুকুই ইনফরমেশনগুলো আমাকে দিতে হবে আর এই আর কি। বা খালিদ ভাইয়া আছে, খালিদ ভাইয়া আপনি কাউকে যদি সিআর করতে চান তাহলে সিআর ভেবে বা তাদের কাছ থেকে পরামর্শ করে আপনি তাদেরকে হচ্ছে সিআর বানিয়ে দিন। আর এখানে একজন রাহুল ইসলাম, রবিউল ইসলাম, উনি হচ্ছে বললো যে সিআর হতে চায়, ওনাকেও একটু বিবেচনা করেন, বাকিদেরও হচ্ছে মতামত নিয়ে একজনকে হচ্ছে সিআর তৈরি করে দিন, যিনি ডাইরেক্ট আমার সাথে কথা বলবে যে কারো কোনো প্রবলেম বা কোনো কিছু নিয়ে, বা যাকে আমি জানাই দিতে পারবো যে অনেক সময় হয় যে তার নাম্বার আমার কাছে থাকবে, যদি আমি কোনো কারণে ডিলে হয় বা আমি হচ্ছে সিআরকে জানিয়ে দিব, তারা হচ্ছে আপনাদের জানিয়ে দিবে।
সো এটা আপনাদের তাহলে আজকে বা নেক্সটে হচ্ছে ভোটিংয়ের মাধ্যমে করেন, বা আপনারা যদি নিজ থেকে হতে চান তাহলে তো ভালোই, যদি না হতে চান তাহলে হচ্ছে ভোটিংয়ের মাধ্যমে কেউ একজন, বা না হলে এখন যিনি বললো রবিউল ইসলাম ওনাকে হচ্ছে করে দেওয়া হবে। ঠিক আছে, তো আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আমি হচ্ছে আপনাদের ক্লাস ভিডিওটা অফ করে দিচ্ছি। নেক্সট ক্লাসটা